আপনারা দেখছেন সহজ গুরু ইউটিউব চ্যানেল। আমরা রয়েছি আপনাদের সঙ্গে বাংলা ক্লাসে। তো আজকে আমরা বাংলা অন্য একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ভাষা শিখনে ব্যাকরণের ভূমিকা কী। তো ভাষা শিখনে ব্যাকরণের ভূমিকা কী, এই টপিক থেকে আমরা কিন্তু প্রশ্ন দেখতে পাই আমাদের এক্সাম হলে। সুতরাং প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসে, ডিপলি অ্যানালাইজ করব। ক্লাসটা একটু দীর্ঘ হবে, সুতরাং আপনারা মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এটাই হচ্ছে প্রত্যাশা। বেশি আমরা খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাই? তো দেখুন, কিছু কিছু পয়েন্ট রয়েছে, সে পয়েন্টগুলো আগে ডিসকাস করি। অনেকে মনে করেন মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণ অপরিহার্য নয়। অনেক আছেন যারা মনে করেন কি, আসল ব্যাপার কি সেটা আমরা ডিসকাশন করব, কিন্তু তার আগে কিছু পয়েন্ট আমরা জানি। অনেকে মনে করেন মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণ জিনিসটা অপরিহার্য নয়। ব্যাকরণ জ্ঞানের সাহায্য ছাড়াই আমরা মাতৃভাষা গ্রহণ করতে পারি। তো অনেকে বলেন যে ব্যাকরণের যে জ্ঞান, এই ব্যাকরণ জ্ঞানের সাহায্য ছাড়াই আমরা মাতৃভাষা ব্যবহার করতে পারি। তবে কোনো ভাষাকে শুদ্ধভাবে বলতে, শিখতে এবং লিখতে ব্যাকরণ জ্ঞান থাকা একান্তভাবে জরুরি। এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে কোনো একটা ভাষা হোক না কেন, যে কোনো ভাষা, এই ভাষাকে শুদ্ধভাবে বলতে গেলে, লিখতে গেলে বা শিখতে গেলে এই ভাষার ব্যাকরণ সম্বন্ধে জ্ঞান আমাদের থাকতে হবে। না হলে এই ভাষাটা সম্পূর্ণরূপে 100% আমি শিখতে পারবো না, শেখা সম্ভব নয়। ব্যাকরণের যথাযথ জ্ঞান ভাষা প্রয়োগের ক্ষেত্রে সাবলীলতা নিয়ে আসে। তো এই ক্লাসের পর এই টপিকের উপর কিছু এমসিকিউ থাকছে, যেগুলো আপনারা সলভ করবেন, সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন। ব্যাকরণের যথাযথ জ্ঞান ভাষা প্রয়োগের ক্ষেত্রে সাবলীলতা নিয়ে আসে। ব্যাকরণের যথাযথ জ্ঞান যদি আমরা জানি, তাহলে ভাষা প্রয়োগের ক্ষেত্রে যে সাবলীলতা যেটা জিনিস রয়েছে সেটা নিয়ে আসবে, জটিলতাটা থাকবে না, জটিলতাটা কেটে যাবে। বাংলা ব্যাকরণ শিক্ষাদানের প্রয়োজনীয়তা ব্যাপক বলা যেতে পারে। ঠিক আছে? তো বাংলা ব্যাকরণ শিক্ষাদানের যেটা প্রয়োজনীয়তা, ব্যাকরণ শিক্ষণের প্রয়োজনীয়তা যেটা রয়েছে সেটা ব্যাপক। ভাষা হলো ভাবের বাহন, আর ব্যাকরণ হলো সেই বাহনের বিজ্ঞান। এই রিলেটেড একটা কথা কি বলেছে দেখুন, ভাষা হলো ভাবের একটা বাহন। আমরা যে মনের ভাব প্রকাশ করি, এই ভাষাটা হচ্ছে ভাবের একটা বাহন, আর ব্যাকরণ হলো সেই বাহনের বিজ্ঞান। তো বিজ্ঞানকে কাজে যদি লাগাই, ব্যাকরণকে কাজে লাগাই, তখন সেই ভাবটা আমরা খুব ভালোভাবে প্রকাশ করতে পারবো, ফোকাস করতে পারবো। কার মাধ্যমে? ভাষার মাধ্যমে, অর্থাৎ ব্যাকরণের মাধ্যমে। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন পর্তুগিজ পাদরি মনোয়েল দা এমপুসমাম, ম্যানুয়াল দা অ্যাজামসাম। এই গ্রন্থটি তিনি রচনা করেছিলেন। নেক্সট দেখুন পরবর্তী পয়েন্টে কী দিচ্ছে। এই পয়েন্টগুলি থেকে কিন্তু প্রশ্ন আসবে। আপনারা বলছেন স্যার আপনি শুধু পয়েন্ট দিচ্ছেন, আরে ভাই পয়েন্টগুলোও তো ইম্পর্ট্যান্ট। ব্যাকরণ জ্ঞান ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করে। ব্যাকরণ জ্ঞান ভাষাকে কি করবে? শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করবে। আমাদের মধ্যে যদি বাংলা ভাষার ব্যাকরণের জ্ঞান থাকে, তখন বাংলা ভাষাকে আমরা শুদ্ধভাবে ব্যবহার করতে পারবো, শুদ্ধভাবে সেটাকে প্রয়োগ করতে পারবো। উপযুক্ত শব্দ প্রয়োগে সাহায্য করবে। শব্দ যেখানে প্রয়োগ করব, তো আমরা যদি সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো যদি জানা থাকে, এগুলো তো একটা ব্যাকরণ। তো এগুলো জানা থাকলে কোথায় কোন শব্দ ব্যবহার করলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা আমরা চিন্তাধারা করে সেটা আমরা ব্যবহার করতে পারবো। শুদ্ধ বর্ণবিন্যাসে সাহায্য করবে। ঠিক আছে? শুদ্ধ যেমন অর্থ, দেখতে পাচ্ছেন অর্ঘ্য মানে পূজার উপকরণ, সেটা কিভাবে লেখা যায়। তারপর এই অর্ঘ্য বলতে মূল্য। তো এই যে ডিফারেন্সগুলো রয়েছে এখানে, প্রত্যয় বিভক্তি যুক্ত রয়েছে, এগুলা ও রয়েছে, অন্তস্থ জ রয়েছে, এগুলো জিনিসগুলো আমরা খুব ভালো করে ব্যাকরণের মাধ্যমে বুঝতে পারি। যতিচিহ্ন, বিরাম চিহ্ন বা বিরতি চিহ্নের যথাযথ জ্ঞান তৈরি হতে সাহায্য করে। আমরা ধরে নিন বাংলা বলতে জানি, বাংলা পড়তে জানি, বাংলা আমরা জানি, আমাদের যতিচিহ্নের জ্ঞান নাই, দাড়ি কমার জ্ঞান নাই, একদম গাড়ি স্টার্ট দিলাম, লার্নিং টু ফরকার্ডিং, গাড়ি পরত চলে গেল। আমি যখন বলতে গেলাম এখান থেকে এতটুকু বলতে যাচ্ছি, কোথাও কোনো স্টপ নেই, কোথাও কোনো দাড়ি নেই, কোথাও কোনো কমা নেই, মনে হচ্ছে মালগাড়ি ঝিক 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 কু ঝিক 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 চলছে। তো সেইভাবে তো সম্ভব নয় ভাই। যতিচিহ্ন রয়েছে, বিরাম চিহ্ন রয়েছে, যেখানে দাঁড়িয়ে আছে সেখানে বেশি সময় থামতে হবে, যেখানে কমা রয়েছে সেখানে একটু কম সময় থামতে হবে। এটাই তো আমরা নিয়ম, এটাই তো আমরা শিখেছি। তো এই যে শিখেছি, কোথায় শিখেছি? বাংলা ব্যাকরণে শিখেছি। আমরা জানি যে দাড়ি হলে
একটু বেশি সময় থামতে হয়, কমা হলে একটু কম সময় থামতে হয়। এগুলো আমাদের কে শিখিয়েছে? বাংলা ব্যাকরণে শিখিয়েছে। তো এইগুলো যদি জানি তাহলে এই ভাষাটা খুব ভালো করে প্রয়োগ করতে পারবো। আর যদি যতিচিহ্ন বিরতি চিহ্নের ব্যবহার যদি আমরা না জানি, তার যদি জ্ঞান আমরা যদি লাভ করতে না পারি, তাহলে বাংলা ব্যাকরণ, বাংলা ভাষাটাই আমাদের শেখা হলো না। কেন হলো না? কারণ এই যে আমি লামডিং থেকে গাড়ি ছাড়বো, ফরকাটিং গিয়ে একদম কাশ্মীর থেকে ছাড়বো কন্যাকুমারী গিয়ে আমি ব্রেক মারবো, মধ্যখানে কোনো আমার স্টপেজ নেই, ঝিক 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 ঝিক। এই ধরনের কি হয়? এই ধরনের মোটেই হয় না। তারপর দেখুন, সন্ধির জ্ঞান, সমাসের জ্ঞান, কারক বিভক্তির জ্ঞান, ছন্দবিধির জ্ঞান, অব্যয় এবং নিপানতের জ্ঞান, ব্যবহার সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে পারে। সন্ধি সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। ব্যাকরণের সন্ধি যদি ভালো মতো না জানি তাহলে কিন্তু হবে না। কেন হবে না? বিভিন্ন শব্দ রয়েছে, বিভিন্ন শব্দকে ভেঙে ভেঙে বলার প্রয়োজন আছে। বিভিন্ন শব্দকে ভেঙে বলতে গেলে সন্ধির জ্ঞান লাগবে। সমাস, বিভিন্ন পদকে এক পদে পরিণত করতে হবে, তার জন্য সমাস লাগবে। কারক বিভক্তি লাগবে, ছন্দ লাগবে। যদি ছন্দ অলঙ্কার যদি নাই জানি, ছন্দ বিধি যদি নাই বা জানি, তাহলে কবিতা লিখবো কী করে, কাব্য লিখবো কী, কবিতা পড়বো কী করে, কাব্য পড়বো কীভাবে? ছন্দ জানতে হবে। ছন্দ না জানলে কবিতা লিখবো কী করে, কাব্য লিখবো কী করে, গল্প লিখবো কী করে? ছন্দ অলঙ্কার না জানলে সেটা সম্ভব নয়। সুতরাং আলটিমেটলি বাংলা ব্যাকরণ না জানলে বাংলা সেটা হচ্ছে না। এটা হলো প্রয়োজন। কী মানে কী কী কাজে লাগে প্রয়োজন, যে হোয়াট ইজ প্রয়োজনীয়তা। আপনি এবার সিটেট পরীক্ষা দিচ্ছেন, আপনি আমার ক্লাস দিচ্ছেন, আমি এবার ক্লাস দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্লাস। এই ক্লাস আপনাদের দেখার প্রয়োজনীয়তা কী? আপনার আমার ক্লাসটা কেন দেখছেন? হোয়াই? আপনার আমার ক্লাসটা কেন দেখছেন? আরে স্যার, আপনি পড়াচ্ছেন, কনসেপ্টগুলো বুঝতে পারছি, এগুলো আমি সামনে পরীক্ষা দেব, তার জন্য তো পড়ছি, যাতে করে পরীক্ষায় কিছুটা নাম্বার পাই। আলটিমেটলি এই ক্লাসটা দেখার প্রয়োজনীয়তা আপনার কি? সিটেট। সিটেট পরীক্ষায় ভালো নম্বর পাবেন বাংলা ভাষায়, তাই আপনি সহজ গুরু চ্যানেল দেখছেন বা আমাদের সৃজন গুরুজি ইউটিউব চ্যানেল দেখছেন। তো আলটিমেটলি আপনার এই ক্লাস দেখার পিছনে একটা প্রয়োজনীয়তা আছে। সেম টু সেম বাংলা ভাষা ব্যাকরণের শিক্ষাদানেরও কিছু প্রয়োজন আছে। কী কী প্রয়োজনীয়তা আছে এই পয়েন্টগুলো এবার আমি ডিসকাশন করছি, এক এক করে আপনারা দেখতে পাচ্ছেন। দ্যাট ইজ কল প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্স কী রয়েছে। যে উক্তি প্রত্যুক্তির প্রসঙ্গ অর্থাৎ বক্তব্যকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকাশ রীতির জ্ঞানকে স্পষ্টতর করে তোলে। কিছু কিছু বক্তব্য রয়েছে প্রত্যক্ষভাবে, ডাইরেক্ট কিছু স্পিচ বা ইনডাইরেক্ট স্পিচ, এইগুলো কিন্তু আমাদেরকে কী করতে হবে? জানতে হবে। ব্যাকরণ বাক্য বিশ্লেষণের সাহায্য করে। ব্যাকরণটা একটা বাক্যকে আমরা বিশ্লেষণ করতে আমরা কী করি? সাহায্য করে। বাগধারা ও বিশিষ্টার্থক শব্দের প্রয়োগ, বাগধারা এবং বিশিষ্টার্থকদের শব্দ রয়েছে, সেটা আমরা প্রয়োগ করতে পারি। ভাষার ক্ষেত্রে ব্যাকরণের যথাযথ জ্ঞান ভাষাকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করেও তাকে স্থায়ী রূপ দিতে সাহায্য করে। ঠিক আছে, ভাষার ক্ষেত্রে কি বলেছে দেখুন, ব্যাকরণের যথাযথ জ্ঞান যেটা রয়েছে সেটা ভাষাকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে তাকে স্থায়ী রূপ দেয়। বাংলা ভাষাটা যাতে নষ্ট না হয়, তার সেটাকে অবক্ষয়, সেটাকে মানে বাঁচিয়ে সেটাকে একটা স্থায়ী রূপ দেয় বাংলা ব্যাকরণ। ব্যাকরণে যথেষ্ট জ্ঞান থাকলে দৃঢ় আত্মপ্রত্যয়ের সঙ্গে ভাষা ব্যবহার করা যায়, নতুন নতুন শব্দ সৃষ্টি করা যায়। বাংলা ব্যাকরণ সম্বন্ধে বা যে কোনো, শুধু বাংলা নয়, আমরা বাংলা নিয়ে ডিসকাস করছি, সব ক্ষেত্রে সমান হবে। তো ব্যাকরণে যথেষ্ট যদি জ্ঞান থাকে আপনার, তো যে কোনো ভাষার ব্যবহার আপনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে করতে পারবেন, মানে 100% কারেক্ট অ্যাকুরেসির সঙ্গে আপনি করতে পারেন। ফ্লুয়েন্সি, অ্যাকুরেসি আপনার মধ্যে চলে আসবে সেই ভাষার, এবং নতুন নতুন শব্দও সৃষ্টি করতে পারবেন। কোথায় কোন শব্দ আমার ব্যবহার করতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে, সেটাও আপনি জেনে যাবেন। ভাষার মিষ্টতা ও সৌন্দর্য আনয়নে সাহায্য করে এবং বিচার শক্তিতে শানিত করে। একটা ভাষা দেখুন, ছন্দ অলঙ্কার, চারুচন্দ্র চট্টোপাধ্যায় চট্টি জুতা পায়ে চট্টারে চট্টারে করে চট্টগ্রামে যায়। এখানে আমি কি করেছি? অনুপ্রাস অলঙ্কার যুক্ত করেছি। তো অনুপ্রাস অলঙ্কার আমি কী করে যুক্ত করেছি সেটা আমার জানতে হবে। হোয়াট ইজ অনুপ্রাস অলঙ্কার? তো হোয়াট ইজ অনুপ্রাস অলঙ্কার জানতে গেলে আমাকে জানতে হবে অলঙ্কার কী। তো অলঙ্কার জানতে গেলে আমাকে জানতে হবে ব্যাকরণ কী। তো আলটিমেটলি আমাকে কী দিল? ব্যাকরণ দিল। তো এই ব্যাকরণের সহযোগে আমি একটা বাক্য আপনাদের বললাম যে চারুচন্দ্র চট্টোপাধ্যায় চট্টে জুতা পায়ে ছট্টারে ছট্টারে করে চট্টগ্রামে যায়। এই লাইনটা একটু শুনতে একটু মজা লাগছে, তাই না? বা একটু ব্যতিক্রমী লাগছে না অন্য লাইন থেকে? এই যে সৌন্দর্য প্রকাশ পেয়েছে, সৌন্দর্য বোধ, সৌন্দর্য আনয়নে সাহায্য করে কে? সাহায্য করে সেই বাংলা ব্যাকরণ।
ব্যাকরণ ভাষার উচ্চারণের জ্ঞান বৃদ্ধি করে। ব্যাকরণ ভাষায় কী করে? উচ্চারণের জ্ঞান বৃদ্ধি করে। যেমন বেলা সকালবেলা স্কুলে যায়, যেমন বেলা সকালবেলা, আমরা বেলা সকালবেলা বলবো না, ডাইরেক্ট বলবো সকালবেলা স্কুলে যায়। এটা বাংলা ব্যাকরণ উচ্চারণের বৃদ্ধিতে সাহায্য করলো। এখানে বেলা দুবার দুরকম অর্থ নিয়ে ব্যবহার হয়েছে। বেলা সকালবেলা স্কুলে যায়, এখানে এই বেলা এবং ওই বেলা, দুটা বেলা কিন্তু নামে বেলা, কিন্তু কামে অন্য বেলা। কি এখানে বেলা বলতে কি বোঝানো হয়েছে একটু বুঝুন তো। বেলা সকালবেলা স্কুলে যায়, ব্যাপারটা বুঝুন। এখানে একটি বেলার নাম্বার 1 বেলা, এখানে নাম্বার 2 বেলা, দুটি বেলার অর্থ কি? এই যে বেলা, এই বেলা দুটো শব্দ কিন্তু সমান, বেলা বেলা, কিন্তু তার অর্থ কিন্তু দুটা। দুইটি শব্দ দুইবার ভিন্ন অর্থে যদি প্রযুক্ত হয় তখন সেটা কোন অর্থ প্রকাশ পায়? যমক অলঙ্কার। ঠিক আছে, আলটিমেটলি আমরা কই গেলাম? বাংলা ব্যাকরণে গেলাম। তো এই বেলা হচ্ছে একটি মেয়ের নাম। বেলা হচ্ছে কি একটা মেয়ের নাম, যে ওই বেলা নামক মেয়েটি সকালবেলা স্কুলে যায়। এই বেলা বলতে সময়, সকাল সময়। ঠিক আছে, তো এই বেলা বলতে একটা মেয়ের নাম, কিন্তু বেলা কিন্তু ব্যবহার হয়েছে, তাই না? তো এখানে বাংলা ব্যাকরণের কারিমতি আছে কি না, আছে না বলুন। এবার দেখব আমরা ব্যাকরণ শিক্ষার স্তর ভেদ। ব্যাকরণ শিক্ষার কয়েকটি স্তর আছে, আমরা খুব মানে চট করে একটু তাড়াতাড়ি আমরা জিনিসগুলো দেখার চেষ্টা করব। ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে বিশেষজ্ঞরা দ্বাদশ শ্রেণী পর্যন্ত 4টা স্তরের কথা উল্লেখ করেছেন, যেটা আমরা জেনে নিই, জানলে অবশ্যই আমাদের কাজে লাগবে। প্রথম স্তর হবে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত, যেটা ফার্স্ট স্টেজ বা প্রথম স্তর, সেটা হবে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী, ক্লাস 5 থেকে ক্লাস 6। এই শ্রেণীতে ধ্বনি, বর্ণ, সন্ধি, পদ, পদান্তর সাধন, লিঙ্গ, বচন, পুরুষ, কারকগুলির প্রাথমিক পরিচয় দেওয়ার কথা বলা হয়েছে। আমরা ব্যাকরণ শিক্ষার স্তরভেদ, অর্থাৎ কোন সময় কোন শিক্ষার্থীকে কি ব্যাকরণ শেখাবো বা কি ব্যাকরণ বিষয়ে জানাবো, এই বিষয়ে একটা নির্দিষ্ট আমাদের কি দেওয়া আছে, একটা টার্গেট দেওয়া আছে, গোল দেওয়া আছে। প্রথম স্তর হচ্ছে ক্লাস 5 থেকে ক্লাস 6। এই সময়ে প্রথম স্তরে আমরা কি করতে পারি? এই শ্রেণীতে আমরা কি করতে পারি? ধ্বনি, বর্ণ, সন্ধি, পদ, পদান্তর, তারপর লিঙ্গ, বচন, পুরুষ, কারক ইত্যাদি প্রাথমিক পরিচয় আমরা দিতে পারি। ঠিক আছে, প্রথম স্তরে কেবল স্বরসন্ধি শিখবে। এখানে সন্ধি আমরা বলেছি, এখানে সন্ধি বলতে শুধুমাত্র স্বরসন্ধি থাকবে, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি থাকছে না। কোনো সময় নিপাতন সন্ধির উল্লেখ করা যাবে না, বা নিপাতনের সন্ধিও এখানে কিন্তু থাকছে না। তার পরবর্তী দেখছি আমরা দ্বিতীয় স্তরে কি দিয়েছি দেখি। দ্বিতীয় স্তর হবে সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, মানে ক্লাস 7 থেকে ক্লাস 8। দ্বিতীয় স্তর হবে পূর্ণাঙ্গ ও বিসর্গ সন্ধি, মানে সম্পূর্ণ সন্ধি এখানে শেষ করতে হবে, সম্পূর্ণ সন্ধি। খাঁটি বাংলা সন্ধির পরিচয় দেওয়া যাবে না, যেমন নত্যবিধি, সত্যবিধি, লিঙ্গ, বচন, পুরুষ, উপসর্গ, অনুসর্গ, বিশেষণ, সর্বনাম, সমাস ইত্যাদির প্রাথমিক দেওয়া যাবে। ক্রিয়ার কাল থাকলেও প্রধানত 3টি কালের কথা বলতে হবে, গোটা কালের রূপ পড়াবার দরকার নেই। ঠিক আছে, শুধুমাত্র 3টা কাল রয়েছে, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এখানে পুরা গঠিত বর্তমান কি, নিত্যবিত্ত অতীত কি, তারপর ভবিষ্যৎ অনুজ্ঞা কি, বর্তমান অনুজ্ঞা কি, এগুলি তাদের দেওয়ার দরকার নেই। তারপর দেখুন থার্ড স্টেজ, তৃতীয় স্তরে অর্থাৎ নবম শ্রেণীতে সাধু চলিত ভাষার প্রয়োগ, শব্দ, পদ, শব্দ, বিবিধ শব্দভাণ্ডার, স্বরভক্তি প্রভৃতি পরিচয়, ধাতু, প্রত্যয়, সমাস, কারকের পূর্ণাঙ্গ আলোচনা, বাচ্য প্রভৃতি পড়ানো হবে। এই সবগুলি হচ্ছে এখানে মেইন পয়েন্ট। তারপর চতুর্থ স্তরে রয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণী। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে একটু উঁচু পর্যায়ের সাধুচলিত রীতির ব্যবহার, শব্দের অর্থ পরিবর্তন, বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন, ছেদ ও জ্যোতিচিহ্নের ব্যবহার পড়ানো হবে। বর্তমানে ছন্দ এবং অলকার পাঠ্যসূচিতে রয়েছে। তো এবার দেখি আমরা মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা ডিসকাস করবো, এটা হচ্ছে কি ব্যাকরণ শিক্ষাদানে আমাদের কিছু সমস্যা থাকে। তারপর আমরা ব্যাকরণের শিক্ষাদানের পদ্ধতিটাও দেখব। ঠিক আছে, ব্যাকরণ শিক্ষাদানে কিছু সমস্যা থাকে, এটা আমরা দেখব। তারপর ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতি সম্বন্ধে আমরা জানব। তারপর দেখুন আপাত কাঠিন্য, নানা বিধি নিয়মের জটিলতা। আপাত দৃষ্টিতে কিছু কাঠিন্য থাকে, কিছু কঠিন বিষয় থাকে, নানা বিধি নিয়মের কিছু জটিলতা দেখা যায়। শিক্ষকদের এই ক্ষেত্রে কিছু অনীহা দেখা যায়, শিক্ষকরা অনীহা প্রকাশ করেন। ব্যাকরণের চেতনার অভাব, এখানে ব্যাকরণ চেতনার একটা অভাব দেখা দেয়। ব্যাকরণ বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা,
ব্যাকরণের যেটা বাস্তব উপযোগিতা রয়েছে, এটা একটা সীমাবদ্ধতা রয়েছে। বিশিষ্ট শব্দের প্রতি অনীহা, কিছু কিছু শব্দ আছে শব্দের প্রতি অনীহা মধ্যে মধ্যে সৃষ্টি হয়। গতানুগতিক পদ্ধতির ব্যবহার, আরে আগে থেকে যে ট্রেডিশনাল সিস্টেমে চলে আসছে ওই সিস্টেমেই চলছে, যার কারণে সেটা বেশি ভালো বোঝাচ্ছে না। উপযুক্ত শিক্ষকের অভাব, ব্যাকরণ শিক্ষাদানের জন্য যে প্রশিক্ষণপ্রাপ্ত বা এইভাবে ভালো মতে যে বুঝিয়ে দিতে পারবে এ ধরনের শিক্ষকের অভাব দেখা যায়। তারপর ব্যাকরণ শিক্ষাদানের করার জন্য যে টিএলএমের কিছুটা অভাব উপভোগ করা যায়। এই ছিল বিভিন্ন সমস্যা। এবার আমরা যে বিষয়টা আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, তারপর এমসিকিউ যাব। ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। বেশ কয়েকটা পদ্ধতি, অনেকগুলা পদ্ধতি আছে, তার মধ্যে থেকে আমি আজকে টোটাল 7টা পদ্ধতি নিয়ে ডিসকাস করব। সুতরাং এই 7টি পদ্ধতি থেকে আমরা কীভাবে শিশুদের ব্যাকরণ শিক্ষাদান দিতে পারি। আগেই উল্লেখ করা হয়েছে প্রত্যেক শ্রেণীর জন্য ব্যাকরণের সুনির্দিষ্ট পাঠ্যক্রম থাকা উচিত। আগে আমি ডিসকাস করছি যে ব্যাকরণ শিক্ষাদানের জন্য কোন শ্রেণীতে কোন পাঠ্যক্রম, যেমন ক্লাস 5-এ 6-এ কী দেওয়া হবে, ক্লাস 7-এ কী দেওয়া হবে, 8-এ কী দেওয়া হবে, 9-এ কী দেওয়া হবে। প্রত্যেক ক্লাস ওয়াইজ একটা নির্দিষ্ট কী দেওয়া রয়েছে, একটা সুনির্দিষ্ট পাঠ্যক্রম বা কারিকুলার দেওয়া রয়েছে। বিদ্যালয়ে সাধারণত নিম্নলিখিত পদ্ধতিসমূহ অবলম্বন করে ব্যাকরণ শিক্ষাদান করা হয়। সেগুলি প্রত্যেকটি ব্যাখ্যা করা হলো, যেমন ব্যাখ্যা আমি একটু করছি। 1 নম্বর হচ্ছে সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি, ফর্মুলা মেথড। ব্যাকরণ শিক্ষাদান কি করে দেওয়া হয়? প্রথম পদ্ধতি যেটা হচ্ছে সেটা সিদ্ধান্ত পদ্ধতি বা সূত্র পদ্ধতি। তো এটা কি আসলে, সেটা কি এটা আমরা একটু বুঝব। আমাদের দেশে ব্যাকরণ শিক্ষার প্রচলিত পদ্ধতি হলো প্রত্যেকটি সূত্রকে ভালোভাবে মুখস্থ করা। আমাদের দেশে যে ব্যাকরণ শিক্ষার যে প্রচলিত পদ্ধতি সেটা হচ্ছে প্রত্যেকটি যে সূত্র রয়েছে সূত্রগুলোকে আমরা কী করব, ভালোভাবে মুখস্থ করব। ব্যাকরণের বেশ কিছু সূত্র রয়েছে, সূত্রগুলো আমরা কী করি, শিশুদেরকে মুখস্থ করাই। সন্ধি বিচ্ছেদের কিছু সূত্র রয়েছে, তাছাড়া কারক বিভক্তির সূত্র রয়েছে, এই জিনিসগুলো আমরা তাদের মুখস্থ করে, তাই না? তাই একে সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি বলা হয়। অনেক সময় শিক্ষার্থীরা ব্যাকরণের কোনো জটিল সূত্র না বুঝেই মুখস্থ করতে বাধ্য হয়। অনেক সময় সূত্ররা কিছুটা জটিল সূত্র কিছুটা থাকে, জটিল সূত্রটা তারা কী সেটা তারা ভালোমতো বুঝে না বুঝেই কিন্তু তারা কী করে মুখস্থ করে নেয়। এর ফলে দীর্ঘদিন তাদের মনে থাকে না, সেটা কি থাকে না, তাদের মনে থাকে না, ও তাতে তারা ব্যাকরণ পাঠে উৎসাহী হয় না। তাই এর জন্য তারা যে ব্যাকরণ পাঠে তারা উৎসাহ হয় না, মজা লাগে না। যে কোনো জিনিস আপনি যদি বুঝে পড়েন, বুঝে শিখেন, তখন সেটা আপনার মজা লাগবে। আর না বুঝে যদি অনগ্রহ আপনি দেখতে থাকেন তাহলে সেটা আপনার মজা লাগবে না। প্রচলিত এই পদ্ধতি অবৈজ্ঞানিক হলেও এই পদ্ধতির প্রয়োগ যথেষ্ট। এটা যদিও অবৈজ্ঞানিক, ঠিক আছে, এটা যদিও এই পদ্ধতিটা ঠিক নয়, কিন্তু এই পদ্ধতির প্রয়োগ কিন্তু যথেষ্ট হচ্ছে আমাদের, তাই না? নেক্সট যেটা পদ্ধতি বলা হয়েছে সেটা হচ্ছে ভাষা পদ্ধতি, ল্যাঙ্গুয়েজ ইউজ মেথড। সেটা কি দেখি, সাহিত্য পড়াতে পড়াতে ভাষার মধ্যে ব্যাকরণের নানা প্রয়োগ দেখিয়ে ধীরে ধীরে ব্যাকরণ সম্পর্কে অবহিত করা হয়। আমরা একটা সাহিত্য পড়াতে শুরু করেছি, সাহিত্য পড়াতে এটা একটা পাঠ বা একটা টেক্সট বুক, ঠিক আছে, একটা পাঠ আমরা পড়াচ্ছি বা একটা গল্প আমরা পড়াচ্ছি। এই গল্পটা পড়াতে পড়াতে হঠাৎ সেই গল্প পড়ার মাধ্যমে ব্যাকরণের নানা প্রয়োগ দেখি, ব্যাকরণের বিভিন্ন প্রয়োগ, এখানে যেমন কিছু কিছু শব্দ আমরা পেলাম যে এই শব্দটা কোন ব্যাকরণের কোন অংশ থেকে নেওয়া, এই ধরনের বিভিন্ন প্রয়োগ তাই দেখে ধীরে ধীরে ব্যাকরণ সম্পর্কিত অভিহিত করা হয়। শ্রেণীকক্ষের মধ্যে আলোচনা, প্রশ্ন উত্তর, সংবাদ পাঠ প্রভৃতির মধ্য দিয়ে এই জাতীয় অভ্যাস গড়ে ওঠে। শ্রেণীকক্ষের মধ্যে আলোচনা, প্রশ্ন উত্তর বা সংবাদ পাঠ, এই সকল জিনিসের মধ্য দিয়ে এই জাতীয় অভ্যাসটা গড়ে ওঠে। নেক্সট দেখি ব্যাকরণ পাঠ্যপুস্তক পদ্ধতি, টেক্সট বুক মেথড। এটা আবার কি মেথড ভাই? বর্তমানে বিদ্যালয়সমূহে নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে রচিত পাঠ্যপুস্তকসমূহ পড়ানো হয়ে থাকে। আমরা জানি বর্তমান স্কুলে যে পাঠ্যক্রম দেওয়ার সরকার থেকে যে সকল পাঠ্যপুস্তক যেগুলো প্রদান করা হয় সেগুলোও কিন্তু স্কুলে কি হয়, পড়ানো হয়, সেটা কম্পালসারি। তারপর কি বলেছে দেখি, শিক্ষক মহাশয়রা যদি গভীর ধৈর্য ও অধ্যবসায়ের সঙ্গে ব্যাকরণের প্রতিটি অধ্যায় সাবলীলভাবে বুঝিয়ে দেন তবে ছাত্ররা ব্যাকরণ পাঠে উৎসাহী হতে পারে। শিক্ষক মহাশয়রা যদি গভীর ধৈর্য এবং অধ্যবসায়ের সঙ্গে ব্যাকরণের প্রত্যেকটা অধ্যায় যদি খুব ভালো করে যদি বুঝিয়ে দিতে পারেন বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে ছাত্রছাত্রীরা ব্যাকরণ পাঠে যথেষ্ট উৎসাহী হবে, আনন্দ পাবে।
শিক্ষার্থীরা অতিমাত্রায় পুস্তক কেন্দ্রিক ও নির্ভর হয়ে পড়ে। এক্ষেত্রে শিক্ষার্থীরা কী করে? অতিমাত্রায় পুস্তক কেন্দ্রিক ও মুখস্থ নির্ভর হয়ে পড়ে। তারা অনেক কিছু বুঝতে পারে না। আগে যে বলেছিলাম সমস্যা উপযুক্ত শিক্ষকের অভাব, তো এখানে উপযুক্ত শিক্ষকের অভাবের কারণে তাই হচ্ছে। শিক্ষক মহাশয় ভালো করে ব্যাকরণটা বুঝিয়ে দিতে পারছেন না, যার কারণে শিক্ষার্থীরা অতিমাত্রায় কী হয়? বেশিরভাগ সময় পুস্তক কেন্দ্রিক হয়ে যায় বা মুখস্থ নির্ভর হয়ে পড়ে। বড়িয়া ভাই, কোয়েশ্চন ফাটাফাটি কোয়েশ্চন ভাই। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4, প্রাসঙ্গিক পদ্ধতি বা কন্টেক্সচুয়াল মেথড। কথাবার্তা, আলাপ আলোচনা, রচনা লেখা প্রভৃতির মাধ্যমে যে ব্যাকরণ শিক্ষা দেওয়া হয় তাকে প্রাসঙ্গিক পদ্ধতি বলে। কথাবার্তা, প্রাসঙ্গিক পদ্ধতি মানে কি? দেখুন, কথাবার্তা, আলাপ আলোচনা, রচনা লেখা এই প্রবৃত্তির মাধ্যমে যে ব্যাকরণ শিক্ষা দেওয়া হবে তাকে প্রাসঙ্গিক পদ্ধতি বলে। মানে একটা প্রসঙ্গের উপর আমরা ডিসকাস করব, ঠিক আছে? একটা প্রসঙ্গের উপর আমরা ডিসকাস করব, কথাবার্তা বলবো, আলাপ আলোচনা করব, রচনা লিখব, তার মাধ্যমে যে ব্যাকরণ শিক্ষাটা দেওয়া হবে সেটা হবে প্রাসঙ্গিক পদ্ধতি, ঠিক আছে ভাই? প্রচলিত পাঠ্যক্রম সময়ে টেক্সচুয়াল গ্রামার খানিকটা এই জাতীয়। প্রচলিত যে আমাদের পাঠ্যক্রম রয়েছে এই পাঠ্যক্রমে কিন্তু কিছুটা গ্রামার দেওয়া থাকে, এই গ্রামারটাও কিন্তু এই জাতীয়। তবে ব্যাকরণ সম্পর্কে বিশেষ জ্ঞান না থাকলে এই পদ্ধতি কার্যকর হয় না। তবে ব্যাকরণ সম্বন্ধে একটু বিশেষ জ্ঞান থাকা দরকার, না হলে তো সেই পাঠে ব্যাকরণ দিয়েছে, আপনিও সেই ব্যাকরণগুলোকে পাঠে দিয়েছে, তো কী হয়েছে? আপনিও মুখস্থ করে ফেলবেন গড় গড় করে। তো আলটিমেটলি আপনি সেই প্রাসঙ্গিক পদ্ধতি যাচ্ছেন না, আপনি যাচ্ছেন কি সেই মুখস্থ পদ্ধতি বলুন বা টেক্সট বুক মেথডে বলুন। নেক্সট মেথড কি বলেছে দেখি। নেক্সট মেথড হচ্ছে বিশ্লেষণ পদ্ধতি, অ্যানালাইটিক মেথড। নির্দিষ্ট সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করে শিক্ষার্থীর কাছে উপস্থাপন করতে হবে। নির্দিষ্ট যে সূত্র রয়েছে এই সূত্রগুলোকে আমরা কি করতে পারি? সূত্রগুলোকে উদাহরণের সাহায্যে আমরা বারবার বিশ্লেষণ করে শিক্ষার্থীদের কাছে সেই জিনিসগুলো উপস্থাপন করতে হবে। বারবার প্রয়োগ করতে করতে ব্যাকরণের সূত্র ও তার ব্যবহার ছাত্রছাত্রীদের মধ্যে দাগ রেখে যাবে। অর্থাৎ একটা জিনিস যদি বারবার বিশ্লেষণ করি, একটা জিনিস বারবার অ্যানালাইজ যদি করি, অর্থাৎ এক লেখাকে 100 বার যদি লিখি, তাহলে কি আমরা শিখে যাব। বারবার প্রয়োগ করতে করতে ব্যাকরণের সূত্র ও তার ব্যবহার ছাত্রছাত্রীদের মধ্যে দাগ রেখে যাবে। স্মরণীয় যে উপস্থাপিত উদাহরণগুলি যেন নির্বাচিত, সুপ্রযুক্ত, সহজবুদ্ধ ও শ্রেণীর উপযোগী হয়। এটা মনে রাখতে হবে যে আমরা বিশ্লেষণ পদ্ধতিতে যে জিনিসগুলো শেখাবো তার উদাহরণ দিব, সেটা যেন পাঠ্যপুস্তক নির্বাচিত হয় এবং আগে যে আমরা কারিকুলাম লেভেল বলেছিলাম যে লেভেলে যা দরকার সেই লেভেলে আমরা দেব। এবার যদি ক্লাস 5-এর বাচ্চাকে যদি ছন্দলঙ্কার দিয়ে দিই সেটা কিন্তু সম্ভব নয়, এইদিকে একটু দৃষ্টি রাখতে হবে। তারপরের পদ্ধতি হচ্ছে দেখুন অবরোহী পদ্ধতি, বড়িয়া পদ্ধতি হবে অবরোহী পদ্ধতি। অবরোহী আরোহী থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসতে দেখা যায়, জিনিসগুলো খুব ভালো করে বুঝবেন। এই পদ্ধতি তর্কবিজ্ঞানের ডিডাকটিভ লজিকের মূল সূত্র অনুসারে পরিকল্পিত। এই পদ্ধতি বর্তমানে খুব প্রচলিত। সূত্র থেকে উদাহরণের জ্ঞান আরোহণের প্রীতিকে তর্কবিজ্ঞানে অবরোহী পদ্ধতি বলা হয়। অবরোহী পদ্ধতি কি? সূত্র থেকে উদাহরণের দিকে যাব। প্রথমে আমি তাদের সূত্র শিখিয়ে দেব, তারপর সূত্র মাধ্যমে আমি কোথায় যাব? উদাহরণে যাব। সূত্র হলো সমস্ত মানুষ মরণশীল, সমস্ত প্রাণী মরণশীল, গরু একটি প্রাণী। সূত্রটা কি দেখুন, সূত্রটাকে কী বলেছে? সমস্ত প্রাণী মরণশীল। এবার যে সমস্ত প্রাণী যদি মরণশীল হয় তাহলে গরু একটা প্রাণী, তো তার মানে আলটিমেটলি কী দাঁড়ালো? গরুই মরণশীল। তো সূত্রই থেকে উদাহরণ কী দিলাম? উদাহরণে দিলাম হচ্ছে কি গরু মরণশীল, আর সূত্র কী দিলাম? সমস্ত প্রাণী মরণশীল, ঠিক আছে? এভাবে ব্যাকরণের সূত্র মেনে, যেমন অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয়ে মিলে আকার হয়। আমরা সন্ধি বিচ্ছেদে এই সূত্র আমরা পেয়েছি। কী সূত্র দেখুন, ব্যাকরণের সূত্র মেনে প্রথমে সূত্র তাকে শেখালাম। কি শেখালাম? প্রথমে তাকে আমরা সূত্র শিখিয়ে দিলাম যে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয়ে মিলে আকার হয় এবং আকার পূর্ববর্ণের যুক্ত হয়।
যেমন দেব প্লাস আলয় ইকুয়াল টু দেবালয়। প্রথমে আমি তাকে সূত্রটা শিখালাম, তারপর আমি তাকে এক্সাম্পলটা দিলাম যে দেখো দেব প্লাস আলয় ইকুয়াল টু দেবালয়, দেব প্লাস আলয় ইকুয়াল টু দেবালয়। এখানে দেখো ও রয়েছে, দেবের দেব যখন বলবো তখন ও উচ্চারণ হয়েছে, আর এখানে আ, সুতরাং ও প্লাস আ, ও প্লাস আ ওকারের সঙ্গে আকার যুক্ত হয়েছে, তো কী হবে? আকার হবে। তো এখানে দেবা, তো দেবাটা আকারটা কোথায় যুক্ত হবে? পূর্ব বর্ণে। তো এই যে আলয়, আলয়ের পূর্বে কী রয়েছে? ব রয়েছে, সুতরাং বর সঙ্গে আকার যুক্ত হয়েছে, এটা হচ্ছে সূত্র। তো তারপর আমি উদাহরণের সাহায্যে তাকে জিনিসটা বুঝিয়ে দিলাম। তো কী করলাম? প্রথমে আমি সূত্র বললাম, পরে আমি উদাহরণে গেলাম, দ্যাট ইজ কল অবরোহী পদ্ধতি। বারবার এই ধরনের নানা উদাহরণ দিয়ে অনুশীলনের মাধ্যমে সূত্র জ্ঞাপনকে যে সুপ্রতিষ্ঠিত এবং সুদৃঢ় করা হয়, এই পদ্ধতিতে সূত্র খাটে না, যাই হোক। কারণ এই পদ্ধতিতে জানা থেকে অজানায় বা পরিচিত থেকে অপরিচিতর যাওয়ার সুযোগ নেই। এই পদ্ধতিতে আমরা কি করতে পারি না? জানা থেকে অজানায় যাই না। এই পদ্ধতিতে অজানা থেকে জানার দিকে যাওয়া যায়, আননোন থেকে নৌনে যাওয়া যায়। নেক্সট হচ্ছে আরোহী পদ্ধতি। দেখুন আরোহী পদ্ধতিটা ঠিক তার বিপরীত, অবরোহীর ঠিক বিপরীত। কেন? বর্তমানে এই পদ্ধতিকে শ্রেষ্ঠ বলে স্বীকার করা হয়। এবার প্রশ্ন যদি আসে যে ব্যাকরণ শিক্ষাদানে কোন পদ্ধতি সবচেয়ে শ্রেষ্ঠ, ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতি হিসাবে কোন পদ্ধতিকে শ্রেষ্ঠ হিসাবে গণ্য করা হয়, তখন সঙ্গে সঙ্গে আপনারা কারেক্ট আনসার ঠিক করবেন আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড। ঠিক আছে? আচ্ছা, কেন সেটাকে ভালো বলে মনে করা হয়, শ্রেষ্ঠ বলে মনে করা হয়, সেটা ডিসকাস করছি। আরোহমূলক তর্কবিজ্ঞানের মূল নীতির উপর ভিত্তি করে এই আরোহী পদ্ধতি পরিকল্পিত হয়েছে। এটি অবরোহী পদ্ধতির বিপরীত পদ্ধতি। অবরোহী পদ্ধতির বিপরীত। প্রথমে উদাহরণগুলিকে বিশ্লেষণ করে দেওয়া হবে। প্রথমে 4-5টা উদাহরণ দেওয়া হবে। যেমন এখানে দেখুন, হিম যুগ আচল ইকুয়াল টু হিমাচল, হিম যুগ আলয় ইকুয়াল টু হিমালয়, কথা যুগ অমৃত ইকুয়াল টু কথামৃত। এখান থেকে আমরা কি বুঝলাম? ও প্লাস ও ইকুয়াল টু আ হলো, ও প্লাস আ ইকুয়াল টু আ হলো, আ প্লাস ও ইকুয়াল টু আ হলো, আবার বিদ্যাযুগ আলো ইকুয়াল টু বিদ্যালয়, আ প্লাস আ ইকুয়াল টু আ হলো। তার মানে আমরা সূত্রে যেতে চাই, এই 4টা আমরা উদাহরণ দিলাম, তো 4টা উদাহরণ দিয়ে প্রায় সমান হচ্ছে। তার মানে আমরা একটা উদাহরণে আমরা একটা সিদ্ধান্তে যেতে পারি যে ও প্লাস আ, আ প্লাস ও, আ প্লাস আ, এগুলি যখনই হবে তখন সবগুলো মিলিয়ে কি হয়? আকার হয়। ও এর সঙ্গে অকার যুক্ত হলে বা আয়ের সঙ্গে অকার যুক্ত হলে উভয়ে মিলে আ হয়। এটা একটা সূত্রই আমরা যেতে পারি। তো প্রথমে আমরা কি করলাম? এক্সাম্পল দিলাম। তো এক্সাম্পল টু আমরা কোথায় গেলাম? রুল গেলাম। ঠিক আছে? এত এবার সূত্র হলো অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয়ে মিলে আকার হয়, আর ওই আকারের আগের বর্ণে যুক্ত হয়। তো উদাহরণ বিশ্লেষণ করে সূত্র বা সিদ্ধান্তে নির্ণীত হয় বলে এটিকে অনেকে বিশ্লেষণ পদ্ধতি বলে মনে করেন। তো এই পদ্ধতিতে আবার অনেকে বিশ্লেষণ পদ্ধতি বলেও মনে করেন। তো হ্যালো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। তো এবার চলবো আমরা কিছুটা এমসিকিউ ডিসকাশন করতে। কনসেপ্টের ক্লাস আজকের মতো এখানে বিদায় নেব। তো এই কয়েকটি প্রশ্ন, বেশি নয় বেশ কয়েকটি প্রশ্ন, একদম ছোট প্রশ্ন, কয়েকটা প্রশ্ন নিয়েছি আজকের ক্লাসের উদ্দেশ্য করে ভিত্তি করে। তো এই প্রশ্নগুলির কারেক্ট আনসার কী হবে আপনারা কমেন্ট করুন, যেহেতু আপনারা সম্পূর্ণ ক্লাস দেখেছেন। তো এবার কারেক্ট আনসার কী হয়, কারণ এক্সাম হলে কিন্তু এমসিকিউ আপনাকে সলভ করতে হবে, আমি সলভ করবো না ভাই। এক্সাম হলে আপনাকেই এমসিকিউ সলভ করতে হবে। সুতরাং কোয়েশ্চেন আনসার কমেন্ট করুন খুব তাড়াতাড়ি, কারেক্ট আনসার 1 কী হয়। শিক্ষার্থীর বাচিক ধারণাকে সুস্পষ্ট করার জন্য, বাচিক ধারণা, হোয়াট ইজ বাচিক? বাচিক মিন্স স্পিকিং। ব্যাকরণ জ্ঞানের প্রয়োজন, ছন্দ জানার প্রয়োজন, ভাষা জ্ঞানের প্রয়োজন, না শব্দ ভাণ্ডার বৃদ্ধির প্রয়োজন? তো এখানে এই যে শ্রবণ, কথন, পঠন, লিখন সবগুলি ভাষা জ্ঞানের এক একটা পার্ট। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে অপশন নম্বর গো। যথাযথ ব্যাকরণ শিক্ষার জন্য প্রয়োজন, যথাযথ ব্যাকরণ শিক্ষার জন্য কী প্রয়োজন? ঠিকভাবে বলতে পারা, ঠিকভাবে লিখতে পারার জন্য, ঠিকভাবে পড়তে পারার জন্য, না উপরের সবগুলির জন্যই ব্যাকরণ শিক্ষার প্রয়োজন? হোয়াই ব্যাকরণ শিক্ষা ইজ নিডেড? হোয়াই ব্যাকরণ শিক্ষা ইজ নিডেড?
ঠিকভাবে বলা, ঠিকভাবে লেখা, ঠিকভাবে পড়া, না উপরে সবগুলি। কোয়েশ্চন নাম্বার 2। তো ব্যাকরণ ভালো মতো যদি আমরা জানতে পারি তাহলে বলতেও পারবো, লিখতেও পারবো, পড়তেও পারবো। কনসেপ্টের ক্লাসে বলেছিলাম ভাই। সুতরাং উপরে সবগুলি ইজ দ্য রাইট অ্যান্সার। কোনো ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে হলে ওই ভাষার কি জানার দরকার? 3 নম্বর, বড়িয়া কোয়েশ্চন। কোনো ভাষাকে যদি আমরা শুদ্ধভাবে প্রয়োগ করতে চাই তাহলে ওই ভাষার কি জানতে হবে আমাদের? ওই ভাষার শব্দভাণ্ডার জানতে হবে, ওই ভাষার অভিধান জানতে হবে, ওই ভাষার নানা বই জানতে হবে, না ওই ভাষার ব্যাকরণ জানতে হবে? কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 3 বলুন তো। কোনো ভাষাকে যদি আমরা শুদ্ধভাবে প্রয়োগ করতে চাই তাহলে ওই ভাষার ব্যাকরণ জানাটা আমাদের পক্ষে যথেষ্ট দরকার, যথেষ্ট জরুরি। ঠিক আছে ভাই, জানতে হবে। বাংলা ভাষার একটি ব্যাকরণ প্রয়োজন, এটি কে আগে উপলব্ধি করেছিলেন? বড়িয়া কোয়েশ্চন ভাই। বাংলা ভাষার একটা ব্যাকরণের প্রয়োজন আছে, এই যে ভাবনা চিন্তাটা সর্বপ্রথম কে উপলব্ধি করেছিলেন? এদেশের মনীষীরা, অন্য দেশের মনীষীরা, এদেশে আগত বিদেশিরা, এদেশের ভাষা তত্ত্ববিদেরা? আপনারা জানলে আশ্চর্য হবেন, এদেশে আগত বিদেশিদের মাথায় প্রথমেই উপলব্ধি এসেছিল যে বাংলা ভাষার একটা ব্যাকরণের প্রয়োজন রয়েছে। আরোহী পদ্ধতিটি মনোবিজ্ঞানসম্মত পদ্ধতির কারণ কি? বড়িয়া কোয়েশ্চন, এই মাত্র জাস্ট প্রশ্ন করলাম, কারেক্ট আনসার এই মাত্র বলে দিয়েছি, মাত্র 2 মিনিট হলো ভাই। কারেক্ট আনসার 2-3 মিনিট আগে কিন্তু আনসারটা বলে দিয়েছি। কারেক্ট আনসার কী হবে বলুন ভাই, ফাটাফাটি। আরোহী পদ্ধতি মনোবিজ্ঞানসম্মত পদ্ধতির কারণ কি? এটি অজানা থেকে জানা যায়, বিমূর্ত থেকে মূর্ত যায়, জানা থেকে অজানা যায়, বিশেষ থেকে সাধারণ যায়। কোয়েশ্চন নম্বর 5। আরোহী পদ্ধতি জানা থেকে অজানায় যায়, কারণ অবরোহী পদ্ধতিটা আরোহী পদ্ধতির ঠিক বিপরীত। অবরোহী পদ্ধতি দেখেছি অজানা থেকে জানায় যায়, তার মানে আরোহী কী যাবে? জানা থেকে অজানায় যাবে। প্রথমে আমরা যে জিনিসটা জানবো, ওই জিনিসটা শিশুরা যে জিনিসটা জানে ওইটা নিয়ে ডিসকাস করবো, তারপর যে জিনিসটা জানে না ওটাকে ধরে ধরে আমি টেনে যাব। ঠিক আছে ভাই। অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য, ওয়াও, আগে সূত্র পরে উদাহরণ, আগে উদাহরণ পরে সূত্র, শুধু নিয়মগুলি বোঝানো হয়, শুধু উদাহরণ বোঝানো হয়। কোয়েশ্চন নম্বর 6। শুধু নিয়ম শুধু উদাহরণ এই ধরনের কোনো কিছু ব্যাপার আমাদের বলা হয়নি। এখানে দুটো সমস্যা। সমস্যা নম্বর 1 আগে সূত্র পরে উদাহরণ, আর কোয়েশ্চন নম্বর প্রবলেম নম্বর 2 আগে উদাহরণ পরে সূত্র। কোনটা কারেক্ট? কোয়েশ্চন নম্বর 6 কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে ফার্স্ট। আরে ভাই আপনারা অনেকে ক্লাস দেখছেন ভাই, আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা ভিডিও লাইক করে নেবে, বহুত দুঃখ লাগে ভাই, সত্যি ভাই। একটি লাইক এবং একটি শেয়ার করুন ভাই, খুব তাড়াতাড়ি ভাই। আপনাদের এক একটি শেয়ার আমাদের কাছে মহামূল্যবান ভাই। আপনারা এক একটি শেয়ার করলে আমাদের মনটা ভরে যায় ভাই। কাইন্ডলি দয়া করে একটি শেয়ার করুন ভাই, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। ক্লাসগুলো আপনারা শেয়ার করুন বহুত বড়ি। আপনাদের যে গ্রুপ রয়েছে বা বন্ধুবান্ধব রয়েছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অনেক রয়েছে, আপনারা ছেড়ে দিন ভাই। কী বল ভাই, আপনার কাছে একটাই প্রত্যাশা করছি, আর কিছু চাইছি না ভাই। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নম্বর 6 আগে সূত্র দেওয়া হয় পরে উদাহরণ দেওয়া হয়। ঠিক আছে, আমরা দেখেছিলাম না কনসেপ্ট ক্লাসে? অ্যানালাইটিক মেথড বা বিশ্লেষণ পদ্ধতির বৈশিষ্ট্য কী? আমরা কিন্তু সবগুলা মেথড দেখে এসেছি ভাই, 7টা মেথড দেখেছি, 7টা মেথড। 7টা মেথড, 7 মেথডস আমরা আজকে দেখেছি। ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতি, সূত্রগুলিকে মুখস্থ করানো, সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা, শুধু উদাহরণ দিয়ে বোঝানো, প্রথমে উদাহরণ দিয়ে পরে সূত্র বোঝানো। তো বিশ্লেষণ পদ্ধতি, এখানে দেখুন শুধু বা অনলি প্যাডাগজি যেখানে থাকবে নেগেটিভ, আর মুখস্থ করানো জেনারেলি হয় না। তবে আগে যে সূত্র বা সিদ্ধান্ত পদ্ধতিতে মুখস্থ হয়ে গেছে, কিন্তু বিশ্লেষণ পদ্ধতি হবে না। তো বিশ্লেষণ পদ্ধতিতে বারবার বিশ্লেষণ করা মানেই তো বিশ্লেষণ পদ্ধতি মানেই তো বিশ্লেষণের মাধ্যমে বুঝাবে। তো সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করানো ইজ দ্য রাইট আনসার অফ দিস। ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে কি করতে পারে? ভাষা ব্যবহার করতে পারে, গান গাইতে পারে, গদ্য কবিতা রস আস্বাদন করতে পারে, না ভালোভাবে আবৃত্তি করতে পারে? কোয়েশ্চন নম্বর 8 কারেক্ট আনসার কী হবে? বড়িয়া।
ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। 10টি প্রশ্ন টোটাল আজকে নিয়েছিলাম। পরবর্তী ক্লাসে আরও বেশ কয়েকটি এমসিকিউ নিয়ে আসবে এবং অন্য টপিক নিয়ে আসলে ডিসকাস করব। সুতরাং নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন, যাতে করে পরবর্তী ক্লাস দেখার সঙ্গে সঙ্গে আপনি ক্লাসটা দেখতে পারেন। ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে কী করতে পারে? ভাষা ব্যবহার করতে পারে ইজ দ্য রাইট আনসার। ভালো গান গাইবে, ব্যাকরণের সঙ্গে গানের কী সম্পর্ক, আবৃত্তির কী সম্পর্ক, আর গদ্য কবিতা তো এমনিতেই চলে আসবে যখন ভাষার মধ্যে সব কিছু ইনক্লুড। ভাষা হচ্ছে হেডম্যান ভাই। ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি, এইমাত্র বলে দিয়েছি ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি। কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নম্বর 9। এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি বলছি না কারেক্ট আনসার কী হবে। এই আনসার কি আমি কমেন্ট বক্সে আমি কারেক্ট আনসার বলছি না আপনাদের। এই প্রশ্নের কারেক্ট আনসার কি আপনারা কমেন্ট করুন খুব তাড়াতাড়ি ক্লাসের শেষে। ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য কী? ব্যাকরণের নিয়মনীতি মেনে শিক্ষার্থীদের অবহিত করানো, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয় অধিগত করানো, বিভিন্ন সূত্র মুখস্থ করানো, ব্যাকরণ সম্পর্কে মোটামুটি একটি ধারণা দেওয়া। তো এটা কারেক্ট আনসার হবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয় অধিগত করানো ইজ দ্য রাইট আনসার। ব্যাকরণ শেখার মূল উদ্দেশ্য। তো এই ছিল। তো আজকে আমরা ডিসকাস করব রুল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং। ক্লাসটা খুব অতি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো প্রথমে আমরা কনসেপ্ট ডিসকাস করব, তার পিছনে শেষে আপনারা পাবেন কিছু এমসিকিউ থাকছে আপনাদের জন্য, ঠিক আছে? কয়েকটি রিলেটেড এমসিকিউ থাকবে। তো এমসিকিউগুলো আপনারা আমার সঙ্গে সঙ্গে সলভ করবেন, আমরা সলভ করতে যাব না। এমসিকিউগুলো আপনারা সলভ করবেন। তো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কনসেপ্টটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি যে রুল অফ লিসেনিং এবং স্পিকিংটা কী। তো দেখুন, রুল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং। প্রথমে দেখুন শ্রবণ। শ্রবণ মানে কি? লিসেনিং। তো শ্রবণটা কি? আগে আমাদের ওই জিনিসটাকে বুঝতে হবে যে শ্রবণ কি। মনোযোগ সহকারে কোনো কিছু শোনাকে শ্রবণ বলা হয়। ভেরি গুড। আমরা মনোযোগ সহকারে যখন আমরা দেখুন অনেক কিছু আমরা কিন্তু শুনি। যেমন আমি রাস্তা দিকে যাচ্ছি, অনেকজন অনেক কথা বলছে, সব কথা কিন্তু আমার কানে আসছে না। যে কথাগুলো আমার কানে আসছে এবং যে জিনিসগুলো আমি খুব মনোযোগ সহকারে শুনছি, ওই জিনিসগুলোই হচ্ছে, অর্থাৎ মনোযোগ সহকারে যে জিনিসটা আমি শুনবো, এটাই হচ্ছে আমার পক্ষে শ্রবণ। শ্রবণ দক্ষতা কেবল অন্য মানুষের কথা শুনতে সাহায্য করে না, শ্রবণ মানুষকে পরিষ্কার কথা বলতেও সাহায্য করে। কীরকম পয়েন্ট দিয়েছে দেখুন। শ্রবণ দক্ষতা কেবলমাত্র যে অন্য মানুষের কথা শুনতে সাহায্য করে তা নয়, অর্থাৎ শ্রবণের মাধ্যমে আমরা শুধু যে অন্যের কথা শুনবো এরকম কোনো কথা নয়। আমরা শ্রবণের মাধ্যমে আমরা ভালোভাবে পরিষ্কারভাবে কথা বলতেও পারি। কীভাবে? আমরা যদি একটা ভালো করে আমরা যদি কোনো কিছু শুনি, তাহলে কি শুনলাম সেটা আমরা বলতে পারবো। যদি আমরা নাই বা শুনি, তাহলে আমরা বলতে পারবো না। সুতরাং শ্রবণ যদি ভালো করে আমরা শুনি, তাহলে ভালো করে আমরা কথা বলতেও পারি। এই ক্ষেত্রে একটা কথা বলা হয় যে ভালো বক্তা হতে গেলে প্রথমে ভালো শ্রোতা হতে হবে। যে কোনো ভাষায় শ্রবণের ক্ষেত্রে মনোযোগ ব্যাপারটি খুবই প্রয়োজনীয়। আমি এখানে পয়েন্ট টু পয়েন্ট ডিসকাস করব, যাতে করে আপনাদের মিস না হয় কোনো একটা পয়েন্ট। যে কোনো ভাষায়, শুধুমাত্র একটি, এখানে কোনো ভাষা পার্টিকুলার কোনো ভাষা নেই, যে কোনো ভাষায় শ্রবণের ক্ষেত্রে মনোযোগ ব্যাপারটি খুব প্রয়োজনীয়। আপনি যদি মনোযোগ দিয়ে যদি জিনিসটাকে শ্রবণ করেন, তখন আপনি জিনিসটা বুঝতে পারবেন, কি বলেছে সেটা আপনি অনুমান করতে পারবেন। আর যদি উইদাউট মনোযোগ ছাড়া যদি আপনি কোনো জিনিস শুনেন, শ্রবণ করেন, সেটাকে আপনাকে শ্রবণ বলা হবে না। তার কোনো ভূমিকা থাকছে না শ্রবণের ব্যাপারে। সুতরাং যে কোনো ভাষায় শ্রবণের ক্ষেত্রে আপনাকে মনোযোগ দিতে হবে। নেক্সট পয়েন্ট কি বলেছি দেখুন। যেসব শিক্ষার্থী শ্রেণীকক্ষে ভালোভাবে মনোযোগ দিতে পারে, তারা ভালো শ্রোতা হতে পারে। তো ভালো শ্রোতা কারা? প্রশ্ন আপনাদের আসে, বা একটা আপনার প্রশ্ন আসে না আপনাদের মাথায়, যে শ্রোতা তো আমরা সবাই, কিন্তু ভালো শ্রোতা কে? যেসব শিক্ষার্থী বা যারা শ্রেণীকক্ষে ভালোভাবে মনোযোগ দিতে পারে, যে কোনো কথা যে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনতে পারে, সেই হচ্ছে ভালো শ্রোতা। তো আমরা যেহেতু টেট পরীক্ষার প্রিপারেশন করছি, তাহলে আমাদের রিলেট থাকবে ক্লাসরুম, শ্রেণীকক্ষ, শিক্ষার্থী, এইসব নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। সুতরাং যেসব শিক্ষার্থী শ্রেণীকক্ষে ভালোভাবে মনোযোগ দিতে পারে, তারাই ভালো শ্রোতা হতে পারে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখি। এবার দেখুন, শ্রবণ কার্যকে দুটি ভাগে ভাগ করা যায়। শ্রবণ যেটা কার্য, এটাকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে কি একপাক্ষিক শ্রবণ, আর নাম্বার 2 হচ্ছে কি দ্বিপাক্ষিক শ্রবণ।
তো একপাক্ষিক শ্রবণ মানে কি? বক্তা, বার্তা এবং শ্রোতা। বক্তা থেকে বক্তা কি বলবেন? একপাক্ষিক শ্রবণ মানে বক্তাই বক্তৃতা দিচ্ছেন, এই বার্তাটা ডাইরেক্ট সরাসরি শ্রোতার কাছে পৌঁছেছে। কিন্তু শ্রোতা এখানে কিন্তু কোনো যে উল্টা রিয়াকশন কিছু করবে সেটা কোনো কথা নয়। যেমন এক্সাম্পল স্বরূপ আমরা ধরে নিই রেডিও। আমি ধরে নিই রেডিও চলছে, ঠিক আছে? রেডিও চলছে, রেডিওতে কোনো একজন বক্তা তিনি বক্তৃতা দিচ্ছেন, আর আপনি ঘরে বসে রেডিওটা চালিয়ে রেখেছেন। তো আপনি ঘরে বসে রেডিওটা শুনছেন, তো রেডিও বক্তা যা বলছেন সেটাই আপনি শুনছেন। আপনি কিন্তু এই ব্যাপারে কোনো কিছু রেডিওর সঙ্গে কিন্তু আপনি কি বলবো কমিউনিকেশন করতে পারছেন না, আপনি কথাবার্তার মধ্যে ইন্টারাকশন করতে পারছেন না। আর দ্বিপাক্ষিক শ্রবণ কি? বক্তা, বার্তা, শ্রোতা, আবার শ্রোতা, বার্তা, বক্তা। অর্থাৎ বক্তায় যেটা কথা বলবে সেই বার্তাটা শ্রোতার কানে পৌঁছবে, আবার শ্রোতাও যখন সেটাকে রিয়াকশন করবে, মানে এটা না আপনি যে বললেন সেটা তো এরকম না, সেটা ওরকম হবে, তো এই কথাটা উল্টা গিয়ে বক্তার কাছেও গিয়ে পৌঁছলো। অর্থাৎ যেমন আপনি আপনার সঙ্গে সামনাসামনি বসে বসে কথা বলছি, যেমন ধরুন না লাইভ এক্সাম্পল আমরা দেখিনি, লাইভ এক্সাম্পল বর্তমানে আপনি আমার ভিডিও দেখছেন, ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনার মনে হলো যে আপনি আমাকে একটা প্রশ্ন করবেন, কিন্তু আপনি আমাকে এবার প্রশ্ন করতে পারছেন না ডাইরেক্ট, কারণ আমি আপনাকে সরাসরি পাচ্ছি না। যেহেতু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনাদের যদি আমি বলে থাকি যে কমেন্ট বক্সে কমেন্ট করুন, তো আমি আপনাদের আনসার দিয়ে দেবো। তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পরে আনসার দেবো কমেন্টের মাধ্যমে। কিন্তু সরাসরি আপনি কিন্তু এখন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখনই আপনাকে আপনার মুখের উপরে আমি কিন্তু উত্তরটা দিতে পারবো না। দ্যাট ইজ কল্ড একপাক্ষিক শ্রবণ। কিন্তু আপনি যদি আমার সামনে থাকতেন এবং আমি যদি আপনার অফলাইন ক্লাস নিতাম, কোনো একটা ক্লাসরুমে বসে, অফলাইন ক্লাসরুমে বসে আমি এই ক্লাসটা নিতাম, তখন আপনি সামনাসামনি রয়েছি। তো সামনাসামনি রয়েছি, তো একটি প্রশ্ন আমি আপনাকে বুঝাবার চেষ্টা করছি। জিনিসটা আপনি হয়তো বুঝে গেছেন বা হয়তো জিনিসটা আপনি বুঝতে পারেননি। তো না বুঝলে আপনি তাড়াতাড়ি বলবেন যে, "স্যার এই জিনিসটা তো কি আপনি এভাবে বললেন, আমি ঠিক বুঝতে পারিনি।" তখন সঙ্গে সঙ্গে আমি আপনাকে এই প্রশ্নের আনসারটা দিলাম। অর্থাৎ আপনি যে কথাটা বললেন সেটা কিন্তু আমার কানে এসে পৌঁছালো এবং আমি আপনাকে সেটা সে উত্তর হিসাবে আমি আপনাকে রিপিট দিলাম। ঠিক আছে? কিন্তু এবার আপনি হয়তো অনেক প্রশ্ন করছেন আমাকে ভিডিও দেখতে, দেখতে, বা অনেক কিছু ভাবছেন আমাকে নিয়ে। কিন্তু কি ভাবছেন, আমাকে নিয়ে কি বলছেন, আমি কিন্তু কোনো কিছু বুঝতে পারছি না। অর্থাৎ আমার কান পর্যন্ত সেটা মানে পৌঁছাচ্ছে না। দ্যাট ইস কল্ড একপাক্ষিক আর দ্বিপাক্ষিক। আশা করি বুঝতে পারলেন। নেক্সট। দেখুন একপাক্ষিক শ্রবণের কিছু উদাহরণ খুব সুন্দরভাবে দেওয়া আছে কি? একপাক্ষিক শ্রবণের কিছু উদাহরণগুলো আমরা একবার দেখে নেব এক ঝলক। শ্রেণীকক্ষে শিক্ষকের বক্তৃতা। শ্রেণীকক্ষে যখন শিক্ষক বক্তৃতা প্রদান করেন, লেকচার মেথডে যখন তিনি ক্লাস করেন লেকচার মেথডে, তখন লেকচার মেথডে কি হয়? শিক্ষক মানে শুধু বলতেই যান, বক্তৃতা দিতে থাকেন। শিক্ষকরা শুধু ছাত্ররা শুধু শুনতে থাকে। দ্যাট ইজ কল্ড একপাক্ষিক। পরীক্ষার সময়সূচি শ্রবণ। তোমরা ক্লাসরুমের যে পরীক্ষা আসছে, পরীক্ষার সময়সূচি সেটা তোমরা শুনে নাও। এখানে ছাত্রদের কোনো কিছু করার থাকে না। শিক্ষক বললেন, ছাত্ররা সেটা নোট ডাউন করে নিল। যে আজকে তোমাদের বাংলা পরীক্ষা, কালকে তোমাদের ইংলিশ পরীক্ষা, সেখানে কোনো কিছু বলার থাকে না। বা রেডিও, দূরদর্শন থেকে আগত শব্দ, আমি যে কথাটা বলেছিলাম, রেডিও বা দূরদর্শন থেকে আগত শব্দ, বা টেলিফোন দপ্তরের রেকর্ড করা বক্তব্য। অনেক সময় কম্পিউটার টেলিফোন দপ্তর থেকে আমাদের কাছে অনেক রেকর্ডিং ফোন আসে যে आपका मोबाइल का रिचार्ज खत्म हो गया है, जल्द से जल्द आप रिचार्ज कीजिए। ওটা কিন্তু তারা বলবে আপনাকে কম্পিউটারের মাধ্যমে। কিন্তু আপনি যদি সঙ্গে বলেন যে আমার কাছে এখন পয়সা নেই, আমি রিচার্জ করতে পারবো না, আপনার কথাটা কিন্তু তারা শুনবে না। তারা বলে দেবে। দ্যাট ইজ কল্ড একপাক্ষিক শ্রবণ। ঠিক আছে? আরো হতে পারে যেমন কোনো পাবলিক অ্যানাউন্সমেন্ট। মাইকে কোনো একটা পাবলিক অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে, আপনি ঘরে বসে শুনছেন। দ্যাট ইজ কল্ড একপাক্ষিক শ্রবণ। ঠিক আছে? এবার দেখুন দ্বিপাক্ষিক শ্রবণের উদাহরণ কি? যেখানে ২ পক্ষের যোগাযোগ যেখানে ঘটছে, ২ পক্ষের যোগাযোগ যেখানে ঘটবে সেটাই হবে কি? দ্বিপাক্ষিক শ্রবণ। বক্তা, শ্রোতা উভয়ই ভাবের আদান-প্রদান করেছে। বক্তা, শ্রোতা দুজনে মিলেই কিন্তু ভাবের আদান-প্রদান করছে। কিভাবে? আমি একটু আগে বুঝিয়ে দিলাম। পরিস্থিতির তারতম্যের ভিত্তিতে সেই শ্রবণের গুরুত্বের হেরফের হয়। পরিস্থিতির তারতম্যের উপর ভিত্তি করে সেই শ্রবণটার যেটা গুরুত্ব রয়েছে, গুরুত্বের সেখানে কমই বেশি হবে। শ্রোতাকে বক্তার অভিপ্রায় বুঝে উত্তর দিতে হয়। শ্রোতা যিনি রয়েছেন ওনাকে বক্তার অভিপ্রায় দেখে বা বক্তার মনের ইচ্ছাটা বুঝে উত্তর দিতে হবে। বক্তা কি বলছেন, এই বক্তার কথার ভিত্তিতে শ্রোতাকে উত্তর দিতে হবে। শ্রবণের প্রয়োজনীয়তা বিষয়ক কিছু তথ্য। নেক্সট পয়েন্ট, শ্রবণের প্রয়োজনীয়তা বিষয়ক কিছু তথ্য।
কোনো কিছু জানতে হলে প্রথমে শুনতে হয়, অর্থাৎ শ্রবণ দ্বারাই ঘটে জানার সূচনা। কোনো কিছু জানতে গেলে আমাকে শুনতে হবে। যদি আমি জানতে চাই, যেমন ধরুন আমি ঘরে বসে আছি। আমি এবার ঘরে বসে আছি। আমার রাস্তা দিয়ে, আমার ঘরের পাশে রাস্তা দিয়ে আ একটা মাইকে একটা অ্যানাউন্সমেন্ট, একটা ঘোষণা দিয়ে যাচ্ছে। যদি আমি ঘোষণাটা যদি শুনতে হয় যে কি ঘটনাটা ঘটছে বা কিসের অ্যানাউন্সমেন্ট করছে, সেটা আমার যদি জানার ইচ্ছা থাকে, তো ওই জিনিসটা জানতে গেলে আমাকে কি করতে হবে? ওই অ্যানাউন্সমেন্টটা শুনতে হবে। অর্থাৎ শ্রবণের দ্বারাই ঘটে জানার সূচনা। শ্রবণের দ্বারাই কিসের সূচনা ঘটে গেল? আমার জানার ঘটনা। জানতে গেলে প্রথমেই আমাকে শুনতে হবে। ভাষা শিক্ষণের প্রথম স্তরে শিক্ষার্থী যাতে অন্যের কথা শুদ্ধ এবং স্পষ্টভাবে শোনার অভ্যাস গড়ে তুলতে পারে, সেদিকে নজর দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভাষা শিক্ষণের একদম প্রথম যেটা স্টেজ রয়েছে, শ্রবণ, কথন, পঠন, লিখন। এই ৪ টা স্টেজ রয়েছে: শ্রবণ, কথন, পঠন, লিখন। লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। এই ৪ টা স্তরের প্রথম স্তরে শ্রবণকে প্রাধান্য দেওয়া হচ্ছে, প্রথম স্তর। তারপর কথনকে, কথা বলাকে। তো দেখুন, যেহেতু প্রথম স্তরে ভাষা শিক্ষণের শ্রবণকে গুরুত্ব দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে অন্যের কথা শুদ্ধ এবং ভালোভাবে স্পষ্টভাবে শোনার অভ্যাস গড়ে তুলতে হবে, সেদিকে নজর দিতে হবে। সে ছোট, ছোট শিশুরা যাতে অন্যের কথাটা খুব শুদ্ধ এবং স্পষ্টভাবে শুনতে পারে, এই ধরনের সেদিকে আমাদের নজর দিতে হবে। এবার আপনি যদি কোনো একটা ভুল কিছু বলেন ছোট ছাত্রদের সামনে, ধরে নিন একটা এক্সাম্পল। একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিই। আপনার ঘরে একটা ছোট্ট শিশু রয়েছে ৪ বছরের। ৪ বছরের শিশু রয়েছে। আপনি যে ভিডিও দেখছেন ভাই, আপনাকে বলছি এই যে ক্লাস দেখছেন। হ্যালো? অন্যদিকে মনোযোগ কেন? আপনাকে বলছি, এই যে দেখতে পাচ্ছেন। আরে ভাই, আপনি যে মোবাইল দেখছেন, আপনাকেই বলছি ভাই, ক্লাসটা যে দেখছেন। ধরে নিন আপনার ঘরে একটা ৪ বছরের শিশু রয়েছে। হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার বোন, হতে পারে আপনার ছেলে কিংবা মেয়ে, নতুবা ভাতিজা, ভাতিজি, ভাগনা, ভাগ্নি, যাই বলুন না কেন। ৪ বছরের একটা শিশু আপনার ঘরে রয়েছে। আপনি ওই শিশুটা কিন্তু কোনো কিছু বুঝতে পারছে না। আপনি ওই শিশুটার সামনে, ধরে নিন এখানে আপনি রয়েছেন, আপনি আর আপনার একজন বন্ধু রয়েছে। খুব ভালো বন্ধু, ক্লোজ বন্ধু। আপনি এবং আপনার বন্ধু রয়েছেন, ঠিক আছে? আর আপনার পাশে এই ৪ বছরের শিশুটা রয়েছে। আপনি দেখুন, বন্ধু-বান্ধব একত্রে থাকলে কিন্তু অনেক ধরনের কথাবার্তা হয়। কি ধরনের কথাবার্তা হয় সেটা জানেন, ঠিক আছে? অনেক রোমান্টিক কথাবার্তা হয়, অনেক খারাপ ভালো অনেক কিছু কথা হয়। তো দেখুন, ধরে নিন যে ৪ বছরের শিশুটার সামনে আপনি আপনার বন্ধুকে একটা গালি দিলেন। আপনি আপনার বন্ধুকে একটা গালি দিলেন। সেই গালিটা যখন ২-৩ বার যখন রিপিট হবে, আপনি আপনার বন্ধুকে গালি দিচ্ছেন, বন্ধুটাও সেই গালিটা আপনাকে আবার রিপিট করবে। স্বাভাবিক ব্যাপার। আমি আপনাকে গালি দিলে আপনি কি আমাকে ছেড়ে কথা বলবেন? মোটেই না। আপনি আমাকে গালি দেবেন। তো একজন আরেকজনকে এভাবে গালি দিল। আর এই ৪ বছরের শিশুটা সেটা কি করতে পারল? শুনতে পেল। শোনার ফলে সে শুনে গেল। তার যেটা নলেজ বা স্কিমা রয়েছে, স্কিমাতে কিন্তু আপনার সেই গালির শব্দটা কিন্তু এখানে স্টোরেজ হয়ে গেল। স্টোরেজ হয়ে গেল। এবার আপনার ঘরে ধরুন কিছুদিন পর বা ৩ দিন ৪ দিন পর, ধরে নিই বা ২ দিন পর, আপনার ঘরে কিছু আত্মীয়স্বজন এসেছিল। ঠিক আছে? কিছু আত্মীয়স্বজন বা কিছু কি বলবো? সম্মানীয় ব্যক্তি আপনার ঘরে এসেছে। ঠিক সেই সময় এই ৪ বছরের শিশুরা দৌড়ে এসে আপনাকে ওই গালিটা দিয়ে ওই শিশুটা চলে যাবে। বা আপনার সামনে দাঁড়িয়ে ওই শিশুটা ওই শব্দটা, ওই যে গালির শব্দটা আপনাকে বলে দিয়ে চলে যাবে। কারণ কি? কারণ ওই শিশুটা কিন্তু জানে না যে ওই শব্দটার মানে কি? ওই শব্দটার মানে যে গালি, সেটা কিন্তু সে জানে না, বা ওটা যে খারাপ কথা সেটা কিন্তু সে জানে না। যার ফলে সে ওই আত্মীয়স্বজন হোক বা বিশিষ্ট ব্যক্তি হোক বা যেকোনো হোক, সবার সামনে সে কি করবে? এই গালিটা দিয়ে চলে যাবে। যার ফলে কি হবে দেখুন, সেখানে আপনার যেটা সম্মান সেটা কি থাকবে? মোটেই থাকবে না। এবং ওই শিশুটার সামনে আমরা যদি ভালো, ভালো কথা বলি, শুদ্ধভাবে কথা বলি, স্পষ্টভাবে যদি কথা বলি, তখন ওই শিশুটা কি এই শুদ্ধ এবং স্পষ্ট জিনিসটা শুনবে, এবং শোনার মাধ্যমে সে কি করবে? তার মধ্যে যেটা আমরা কি বলি, ভাষা অর্জন যেটা বলি, অ্যাকোয়ার যেটা বলি, সে কিন্তু ওই ভালো জিনিসটা সে অ্যাকোয়ার করতে পারবে। খারাপ জিনিসটা সে অ্যাকোয়ার করতে পারবেন না। সুতরাং সাবধান থাকুন। যদি আপনার ঘরে এই ধরনের ছোট শিশু থাকে, তো তাদের কাছ থেকে বেঁচে থাকুন। তাদের সামনে কখনোই এই ধরনের খারাপ কিছু মন্তব্য বা যেকোনো বক্তব্য করবেন না তাদের সামনে অন্ততপক্ষে, না হলে কিন্তু আপনার সম্মানের ১২টা বেজে যাবে। ঠিক আছে? আপনি যদি প্রমাণ হয়, প্রমাণ করে দেখে নিন ভাই। এবার দেখুন শ্রবণ সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সমাধানের উপায়। শিক্ষার্থীরা পঠন পাঠনের সময় যাতে সচেতন থাকে সেদিকে নজর দেওয়া জরুরি।
শিক্ষার্থীরা পঠন পাঠনের সময় যাতে সচেতন থাকে, খুব অ্যাক্টিভ থাকে, সেদিকে কিন্তু আমাদেরকে কি দিতে হবে? নজর দিতে হবে। কারণ শিক্ষার্থীরা সচেতন না হলে শোনায় বাধা সৃষ্টি হতে পারে। পঠন পাঠনের সময় তারা যেন সচেতন থাকে, খুব অ্যাক্টিভ থাকবে, সচেতন। তাদের মনটা যখন সচেতন থাকে, কনসিয়াস মাইন্ড যখন তারা থাকবে, সেদিকে আপনি নজর দিবেন। কারণ শিক্ষার্থীরা যদি সচেতন না হয় তাহলে শোনায় বাধা সৃষ্টি হতে পারে। শিক্ষকের উচ্চারণ যথাযথ এবং স্পষ্ট হওয়া বাঞ্ছনীয়। আমি আগে বলেছিলাম যে তাদের সামনে আপনি যে উচ্চারণ করবেন, যে কথা বলবেন সেটা তারাই শুনবে। আপনি যদি স্পষ্টভাবে যদি একটা উচ্চারণ করেন, শিশুরা কিন্তু সেই স্পষ্ট শব্দটা শিখে যাবে এবং বুঝে যাবে, যথাযথ শব্দটা শিখতে পারবে। আর আপনি যদি তার সামনে অস্পষ্ট কথাবার্তা বলেন, তাহলে সেটা শিশুর পক্ষে কিন্তু হ্যাম্পার হবে বা ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। কারণ শিক্ষকের উচ্চারণ স্পষ্ট না হলে শিক্ষার্থীরা তা অনুধাবন করতে পারবে না। ঠিক আছে? নীরব পাঠে, এটা হবে নীরব পাঠ। নীরব পাঠে শিক্ষার্থীদের মনোযোগ আকৃষ্ট হয় না। নীরব পাঠে আপনি নীরব পাঠ করলেন, এই যে শিক্ষক, সে শিক্ষার্থীর মনোযোগ আকৃষ্ট হবে না। কারণ আপনি কি পড়ছেন শিক্ষার্থীরা তো শুনতেই পাচ্ছে না। তাহলে তাদের মনোযোগ কি করে হবে, তাই না? অপরপক্ষে শিক্ষকের পূর্ব প্রস্তুতি না থাকলে সরল এবং সাবলীল পাঠ দেওয়া সম্ভব নয়। শিক্ষক যদি পূর্ব প্রস্তুতি নিয়ে থাকেন, ক্লাসের পূর্বে প্রত্যেকজন শিক্ষকের প্রয়োজন একটা লেসন প্ল্যান তৈরি করার, যে কি করে তিনি ক্লাসটাকে আরো অ্যাট্রাকটিভ, খুব গুরুত্বপূর্ণ, অ্যাট্রাকটিভ একটা ক্লাস, আনন্দদায়ক একটা ক্লাস তিনি কন্ডাক্ট করবেন। সেই ব্যাপারে ওনাকে একটা পূর্ব পরিকল্পনা করে রাখতে হবে যে আমি আগামীকালকে ক্লাসে যাব, ক্লাসে যাওয়ার পর কোন চ্যাপ্টারটা পড়াবো? আমি কালকে পড়াবো ৩টি মাছের কাহিনী। হুম, তো ৩টি মাছের কাহিনী যদি আমি পড়াতে চাই শিশুদের, তো আমার কি লাগবে? বই তো লাগবে, ঠিক আছে, পাঠ্যপুস্তক। তার বাহিরে আমার তো ৩টা মাছ বোঝাতে গেলে ৩টা মাছের প্রয়োজন। আমি ৩টা মাছ কোথায় পাবো? যদি ৩টা মাছ, যদি বড়, বড় মাছ কিনতে যাই, আমার তো অনেক টাকার প্রয়োজন আছে। আর আজকে যদি মাছ কিনি, কালকে যদি আমি এই মাছগুলা নিয়ে যদি স্কুলে যাই, তাহলে তো মাছগুলা তো পচে আমার গন্ধ হয়ে যাবে। আমি তো ডাইরেক্ট মাছ দিয়ে বুঝাতে পারবো না। তো আমি কি করি? একটা কাজ করি, আমি একটা কাগজে ৩টা মাছের বড়, বড় ছবি আর্ট করে নেই। দেখুন, আপনি এই ধরনের পূর্ব প্রস্তুতি যদি আপনি নিয়ে যদি আপনি ক্লাসে যান, তখন ক্লাসটা আপনার কি হবে? সরল হবে এবং সাবলীল পাঠ হবে। শিক্ষার্থীর আনন্দ উপভোগ করবে। টিএলএম এর মাধ্যমে যদি ক্লাস করুন, অর্থাৎ আপনি পূর্ব পরিকল্পনা যদি করে ক্লাসে যান, অবশ্যই আপনার ক্লাসটা 100% ফ্রুটফুল হবে। আর আপনি হুট করে ক্লাসে গেলেন, চুট করে বললেন যে বই বের করো, আজকে এই পাঠটা পড়বো বলে আপনি গড় করে অনর্গল পড়ে আসলেন। সেটা ক্লাসটা কিন্তু এতটুকু ফ্রুটফুল হয় না। তারপরের পয়েন্ট, শ্রবণ অনুশীলনে বিভিন্ন কৌশলের ব্যবহার। শ্রবণ অনুশীলনে বিভিন্ন কৌশলের ব্যবহার। শিক্ষকের পাঠ শুনে প্রতিলিপি অনুশীলন। শ্রবণ অনুশীলন করতে গেলে বিভিন্নটা কৌশল অবলম্বন করতে হবে। শিক্ষকের পাঠ শুনে একটা প্রতিলিপি অনুশীলন করতে হবে। বিশুদ্ধ উচ্চারণ অনুশীলন করতে হবে। বিশুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে কিন্তু শ্রবণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আগে বলেছিলাম। বিতর্ক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের শোনার অনুশীলন করা যায়। একটা বিতর্ক প্রতিযোগিতা যদি আপনি করেন একটু হাইয়ার লেভেলে, এত ছোট ক্লাস 1-2 এর বাচ্চারা তো বিতর্ক প্রতিযোগিতা বুঝবে না। তো বিতর্ক মোটামুটি একটা অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের যেটা শোনার অনুশীলন করা যেতে পারে। বিতর্ক হলে কি, বিতর্ক প্রতিযোগিতা হলে কি হয় যে অপর পক্ষে কি বলল সেটা শুনে কিন্তু আমাকে রিপ্লাই দিতে হবে। এই যে শোনার যেটা প্রবণতা তখন তাদের মধ্যে চলে আসবে যে এগেইনস্ট পার্টি কি বলছে। গল্প, কাহিনী ও আবৃত্তির মাধ্যমে যদি পাঠদান করি, তাহলে শ্রবণ অনুশীলন ভালো হয়। গল্প, কাহিনী বা আবৃত্তির মাধ্যমে যদি আমি পাঠদান করি, তখন শিশুরা কিন্তু খুব ভালো করে সেটা মনোযোগ সহকারে শুনবে। আর মনোযোগ সহকারে শুনবে তার মানে কি, শ্রবণ অনুশীলনটা ভালো হবে। প্রশ্ন উত্তর পদ্ধতিতে শিক্ষাদান করলে শিক্ষার্থীর শ্রবণ কার্যের সময় অমনোযোগী হওয়ার সম্ভাবনা কমে যায়। আপনি এবার ক্লাস নিচ্ছেন, ক্লাস নিতে আপনি ধরে নিন একটা চ্যাপ্টার আপনি পড়াচ্ছেন। এতটুকু আপনি চ্যাপ্টার একটা রয়েছে, আপনি চ্যাপ্টারটা সবগুলা পড়ে কমপ্লিট করে আপনি চলে গেলেন। প্রতিদিন আপনি এরকমই করছেন। ঠিক আছে? আপনার একটা স্ট্র্যাটেজি। আপনি ১ নম্বর শিক্ষক। আর ২ নম্বর শিক্ষক কি করছেন দেখুন তো, ২ নম্বর শিক্ষক কি করলেন? আপনি ১ম এ এই ২ টা প্যারাগ্রাফ তিনি পড়লেন। পড়ে ২ টা প্যারাগ্রাফ বুঝিয়ে দিলেন। ২ টা প্যারাগ্রাফ বুঝানোর পর হঠাৎ চট করে একজন ছাত্রকে আপনি দাঁড় করালেন। যে, "এই তুমি দাঁড়াও তো দেখি। বলো তো শিক্ষকের পাঠ শুনে আমাদের কি অনুশীলন করতে হয়?" আপনি কিন্তু তার আগে তাকে বুঝিয়ে দিয়েছেন যে শিক্ষকের পাঠ শুনে প্রতিলিপি অনুসরণ করতে হয়।
ঠিক আছে? তো আপনি চট করে প্রশ্ন তাকে ২ নম্বর একটা শিশুকে ২ নম্বর শিক্ষক কি করলেন? তিনি চট করে একজন ছাত্রকে দাঁড় করালেন যে, "তুমি বলো তো শিক্ষকের পাঠ শুনে আমাদের কিসের অনুশীলন করতে হয়?" আমি যে এইমাত্র বুঝিয়ে দিয়েছিলাম, বলো না আমি কি বলেছি? ওই যে আপনি যে তাকে বললেন, এবার বলুন তো ১ নম্বর শিক্ষকের ক্লাসটা 100% সাকসেস হবে না ২ নম্বর শিক্ষকের ক্লাসটা সাকসেস হবে? ১ নম্বর শিক্ষক যে ক্লাস করাচ্ছেন, এই ক্লাসের ছাত্ররা ভালো করে শুনবে? না ২ নম্বর শিক্ষকের ক্লাস করা ছাত্ররা ভালো করে শুনবে? অফকোর্স ২ নম্বর শিক্ষকের যেটা ক্লাস করছেন, এই ক্লাসটা কিন্তু ছাত্ররা মনোযোগ সহকারে শুনবে। কারণ ছাত্রদের মনে একটা প্রবণতা বৃদ্ধি পাবে যে, আহারে! স্যার এবার মহেশকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। কখন আবার আমাকে জিজ্ঞাসা না করে বসেন। তাই আমাকে খুব ভালো করে শুনতে হবে। স্যার যে কথাগুলা বলছেন, কি বলছেন সেটা খুব ভালো করে বুঝতে হবে। না হলে তো হঠাৎ কোন সময় আমাকে প্রশ্ন করবেন তখন আমি উত্তর দিতে পারব না। এই প্রবণতা তার মধ্যে তখন চলে আসবে। তাই বলেছে যে প্রশ্ন উত্তর পদ্ধতিতে যদি পাঠদান করি তাহলে শ্রবণ কার্যের সময় অমনোযোগী হওয়ার সম্ভাবনা কমে যায়। শিক্ষকের বাচন ভঙ্গি, শিক্ষকের কথা বলার একটা ভঙ্গিমা রয়েছে। এবং শিক্ষা সহায়ক উপকরণ অর্থাৎ টিএলএম যদি আকর্ষণীয় হয়, তাহলে শিক্ষার্থীরা মনোযোগ হয়। কথা বলারও কিন্তু বিভিন্ন স্টাইল আছে। কোনো সময় আপনি উচ্চ স্বরে কথা বলবেন, কোনো সময় নিচু স্বরে কথা বলবেন, কোনো সময় উচ্চ নয়, নিচু নয় এরকম স্বরে কথা বলবেন। শিক্ষার্থীদের কথা বলার যেটা ভঙ্গি, এই ভঙ্গিটা যদি আপনার ঠিকঠাক থাকে এবং যদি আপনি আকর্ষণীয় টিএলএম ব্যবহার করতে পারেন, তখন এই শিক্ষার্থীরা কি ক্লাসে মনোযোগী হবে। আর ক্লাসে মনোযোগী হবে মানে আপনার কথাটা খুব ভালো করে শুনবে। আর ভালো করে শুনবেই মানে কি হবে? তার শ্রবণ হবে। দ্যাট ইস কল্ড শ্রবণ অনুশীলনে বিভিন্ন কৌশল ব্যবহারের কয়েকটি পদ্ধতি। শিক্ষকের বলিষ্ঠ ব্যক্তিত্বের মাধ্যমে শ্রেণীকক্ষ শ্রোতার মতো বা আদর্শ শ্রবণযোগ্য পরিবেশ তৈরি করা জরুরি। শিক্ষকের যেটা ব্যক্তিত্ব রয়েছে, শিক্ষকের ব্যক্তিত্বের দ্বারাই শিক্ষকের যেটা পার্সোনালিটি, ছাত্ররা যদি ক্লাসে গন্ডগোল করে শিক্ষকের কথা শুনে না, তাহলে দুর্বলতা ছাত্রদের নয়, দুর্বলতা শিক্ষকের। কারণ শিক্ষক ক্লাসটাকে ফ্রুটফুল করতে পারছে না। ছাত্ররা সেখানে আ আ মানে মজা পাচ্ছে না। যার কারণে ছাত্ররা ক্লাসটা শুনতে বাধ্য নয়। তাই ছাত্ররা কি করছে? হাল্লা চিৎকার করছে। তো শিক্ষকের বলিষ্ঠ ব্যক্তিত্বের মাধ্যমে শিক্ষকের পার্সোনালিটি যদি খুব ভালো হয়, তাহলে ছাত্ররা কিন্তু অবশ্যই ক্লাসটা খুব ভালো করে শুনবে। আদর্শ শ্রবণ অনুশীলনের জন্য শিক্ষক মহাশয়ের কিছু কাজ সম্পন্ন করতে হবে। যেমন বিষয়ের পাঠদান করবেন, বোর্ডের কাজ করবেন, বিষয় যেটা রয়েছে এই বিষয়ে তো পাঠদান করছেন। তারপর ব্ল্যাকবোর্ডে কিছু কাজ করতে পারেন। শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করতে পারেন মানে টিএলএম। প্রশ্ন উত্তরধর্মী শিক্ষাদান পদ্ধতি শিক্ষককে এমনভাবে করতে হবে যেন পড়াশোনায় স্বতঃস্ফূর্ততা ব্যাহত না হয়। অর্থাৎ ক্লাসটা যাতে স্বতঃস্ফূর্ত হয়। ঠিক আছে? এবার আমরা দেখে নেই কথা বলার দক্ষতা। এতক্ষণ আমরা বললাম যে শ্রবণের দক্ষতা, রুল অফ লিসেনিং। এবার আমরা জানবো রুল অফ স্পিকিং। কথা বলার দক্ষতাটা কি? কথা বলার দক্ষতা অর্জনের জন্য কিছু বিষয়ে নজর রাখা প্রয়োজন। কথা বলার দক্ষতা অর্জনের জন্য নিচের কিছু বিষয় নজর রাখা প্রয়োজন। কি, কি দেখি? প্রথমে শব্দ নির্বাচন। শব্দ আমাদের কিছু জানতে হবে। শব্দ যদি না জানি তাহলে কথা বলতে পারবো না। শব্দ ছাড়া কি কথা বলতে পারবেন? মোটেই না। ধ্বনির উচ্চারণ, ধ্বনির যথাযথ ও সুস্পষ্ট উচ্চারণ। কোন শব্দের কোন ধ্বনি, সেই ধ্বনির সুস্পষ্ট উচ্চারণ, যথাযথ এবং সুস্পষ্ট উচ্চারণ। এবার যদি আমি বলি কলম, কলম বললে হবে না, বলতে হবে কি? কলম। ছায়, ছায়, ছায় বললে হবে না, বলতে হবে কি? চায়। চিনি, চিনি বলতে হবে। এখানে চিনি, চিনি বললে হবে না, আমাকে চিনি বলতে হবে। এই যে এটা হচ্ছে ধ্বনিগত সুস্পষ্ট উচ্চারণ, সেটাকে আমাকে জানতে হবে। যথাযথ বাক্য গঠন, বাক্য গঠনগুলো আমাকে কি করতে হবে? খুব ভালো করে জানতে হবে। প্রয়োজনীয় যুক্তি, তর্ক এবং দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। বক্তব্য বিষয়ের প্রাসঙ্গিকতা এবং উপযোগিতা। সাজিয়ে কথা বলার যোগ্যতা অর্জন, যেকোনো কথাটাকে আমি সাজিয়ে বলার মতো যোগ্যতা আমার থাকতে হবে। যথাযথ স্বরক্ষেপণ আমার মধ্যে থাকতে হবে। ভালো কথাবার্তা শেখানোর কিছু কৌশল। কথাবার্তা শেখানোর একটা কৌশল আছে। তো ভালো কথাবার্তা আমরা শিশুদেরকে শেখাই। তার বেশ কয়েকটা মাধ্যম আছে। টোটাল আজকে ১২ টা মাধ্যম আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। দেখুন কথোপকথন। কথোপকথনের মাধ্যমে ভালো কথাবার্তা শেখানো যায়। কথোপকথন। আপনি ডিসকাস করলেন, একজন আরেকজনের সঙ্গে ডিসকাস করলেন, শিক্ষক ছাত্রের সঙ্গে ডিসকাস করলেন, কথোপকথন। তারপর আলোচনা। ঠিক আছে?
কথাবার্তা বললেন, আলোচনা করলেন, বক্তৃতার মাধ্যমে কথাবার্তা শেখানো যায়। তারপর সরব পঠন আপনি জুড়ে জুড়ে পাঠ করলেন, তার মাধ্যমে কি হয়, শিক্ষার্থীরা শিখতে পারে। তারপর আবৃত্তি যদি ভালো করে করেন, ছন্দ অলঙ্কারের সহযোগী যদি করেন, তখন শিশুরা খুব মজা পাবে, আনন্দ পাবে, আরাম পাবে। সেখান থেকে শিশুরা খুব ভালো করে জিনিসটা শিখতে পারে। তারপর দেখুন নাটকের সংলাপ, আপনি নাটকের সংলাপও করতে পারেন, সেখানেও শিশুরা খুব আনন্দ পাবে। তারপর ছড়া পাঠ, ঠিক আছে, ছড়া পাঠের মাধ্যমে আপনি কি করতে পারেন, শিক্ষার্থীদের শিক্ষাদান করতে পারেন। অনুষ্ঠান পরিচালনা ও ঘোষণা, আপনি সেটা অনুষ্ঠান একটা পরিচালনা করতে পারেন এবং ঘোষণা করতে পারেন। সেটাও কিন্তু আপনি যদি স্পিকিং কোয়ালিটি যদি আপনার ভালো হয়, তাহলে আপনি একটা অনুষ্ঠান, মানে আমরা যাকে বলি অ্যাঙ্কারিং, আপনি অ্যাঙ্কারিং করতে পারবেন। যদি কথা বলা যদি দক্ষ না হয়, তাহলে আপনি অ্যাঙ্কারিংও করতে পারবেন না। তারপরে দেখুন গল্প পরিবেশন, একটা গল্প ভালো যদি কথাবার্তা বলা যদি জানেন, তাহলে আপনি গল্প একটা পরিবেশন করতে পারবেন। সাধু এবং চলিত রীতির ব্যবহার, সাধু এবং চলিত ভাষা মিক্সড করলে কিন্তু কথাটা কখনো 100% সাকসেস হয় না। আপনাকে সাধু চলিত রীতির ব্যবহারটা আপনাকে জানতে হবে। নির্ভুল বর্ণ ও শব্দ উচ্চারণের অভ্যাস, গঠন এক জ্যোতিচিহ্নের ব্যবহার, জ্যোতিচিহ্নের ব্যবহারও জানতে হবে। যুক্ত বর্ণের সহিত উচ্চারণ শেখাতে হবে। যুক্ত বর্ণের একটা উচ্চারণ রয়েছে, যুক্ত বর্ণে আলাদা, যেমন কয় তয়, রক্ত, এই যে যুক্ত বর্ণে কয় তয় আমরা বলি না, ক প্লাস তো, তো ক প্লাস তো ইকুয়াল টু কি হয়, কত্ত, রক্ত, রক্ত, কত্ত, এই যে শব্দগুলা, এই উচ্চারণগুলা তাকে খুব ভালো করে আমাদের কি করতে হবে, শিখাতে হবে। তারপর হাতের লেখা শেখানোর কিছু পদ্ধতি রয়েছে, আমরা এই যখন একটি ক্লাসে রয়েছি তখন ডিসকাস করেন এই সবগুলা, আপনাদের অনেক কাজে লাগবে আশা করছি। তারপর আমরা এমসিকিউ যাব। হাতের লেখা শেখানোর পদ্ধতি, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ও মুক্ত বর্ণের কোথায় কোথায় মাত্রা হয় না তা জানিয়ে দিতে হবে। অনেকগুলা আমাদের বর্ণ রয়েছে, কিছু কিছু বর্ণ রয়েছে পূর্ণ মাত্রা, কিছু কিছু রয়েছে অর্ধমাত্রা, আবার কিছু কিছু রয়েছে মাত্রাহীন। তো কোন কোন বর্ণের মাত্রা রয়েছে পূর্ণমাত্রা, কোন কোন বর্ণের অর্ধমাত্রা রয়েছে, যেমন মধ্যাহ্ন সেটার অর্ধমাত্রা রয়েছে, যদি বলি আমরা ক সেটার পূর্ণ মাত্রা রয়েছে, যদি বলি ও তাহলে সেটার কিন্তু মাত্রা নাই, যদি বলি অনুস্বার তাহলে কিন্তু এটা মাত্রা নাই। এই ধরনের যে কোন কোন বর্ণের মাত্রা নাই, কোন কোন বর্ণের অর্ধমাত্রা, কোন কোন বর্ণের পূর্ণ মাত্রা, এগুলো কিন্তু তাদেরকে খুব ভালো করে জানাতে হবে। কার বা ধ্বনি চিহ্ন সম্পর্কে জানাতে হবে। কার চিহ্ন যেমন আকার, রসইকার, দীর্ঘইকার, রসৌকার, দীর্ঘকার, কোথায় কোন সময় কি বসে সেগুলি তাদেরকে খুব ভালো করে আমাকে জানাতে হবে। যুক্ত বর্ণগুলির ছাঁচ বা স্টাইল বিশেষ রূপে শিখিয়ে দেবেন। যুক্ত বর্ণগুলি কিন্তু লেখার একটা স্টাইল রয়েছে, এই স্টাইলগুলি তাদেরকে বিশেষ রূপে শেখাতে হবে। শিক্ষার্থীদের লিখিত অক্ষরগুলি যেন স্পষ্টভাবে লেখা হয়, লিখিত যে অক্ষরগুলা লিখবে অক্ষরগুলা যেন স্পষ্ট হাতের লেখা হয়, অর্থাৎ লেখাগুলা যেটা লিখছে সেটা যেন স্পষ্টভাবে বোঝা যায়, এদিকে নজর দেওয়া জরুরি। দাঁড়িয়ে কোনো অক্ষর লেখার প্রবণতা শিক্ষার্থীদের ত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের লেখায় যেন সরলতা বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। লেখার সময় অক্ষরগুলি যেন ছোট বড় না হয়ে যায় এবং সমতা বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। অতি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পয়েন্ট থেকে প্রশ্ন আসে, লেখার সময় অক্ষরগুলা কি হবে না, যেন ছোট বড় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। লেখার সময় অক্ষরগুলা যেন সবগুলা সমান থাকে, লেখার মধ্যে সমতা বজায় থাকে সেদিকে আমাদেরকে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। লেখার সবগুলো অক্ষর যেন ছোট বড় না হয়, সবগুলা যেন সমান হয় এবং সমান দূরত্বে হয়। যেমন লেখার থেকে সময়ের দূরত্ব যতটুকু, সময়ের থেকে অক্ষরের দূরত্ব ঠিক ততটুকু। ঠিক আছে, এই জিনিসগুলো তাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে। শিক্ষার্থীরা লেখার সময় যেন সঠিকভাবে ব্যবধান রক্ষা করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ওই যে লেখার ব্যবধান যেটা বললাম, এই যে স্পেস আমরা যেটা বলেছিলাম একটু আগে আপনাদের, যেটা স্পেস লেখার যেটা ব্যবধান, যেমন দ্রুততার এবং সাথে তার মধ্যে কতটুকু গ্যাপ রয়েছে, অভ্যাস এবং কর্তের মধ্যে কতটুকু গ্যাপ রয়েছে, এই যে গ্যাপ জিনিসটা তাকে খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে। শিক্ষার্থীরা যেন যথাসম্ভব দ্রুততার সাথে লেখার অভ্যাস করতে পারে সেদিকে নজর রাখতে হবে। লেখার মধ্যে একটা স্পিড থাকতে হবে, অ্যাকুরেসি থাকতে হবে, একটা স্পিড, একটা নির্দিষ্ট একটা স্পিড থাকতে হবে। যদি একদম যদি স্পিড না থাকে তাহলে সেই লেখার তার কোনো গুণ হয় না। লেখার সময় যাতে জ্যোতিচিহ্নগুলি যাতে ঠিক ঠিক জায়গায় বসে সেদিকে নজর দিতে হবে।
লেখার সময় জ্যোতি চিহ্নগুলি যেমন দাড়ি, কমা, সেমিকোলন, হাইফেন এগুলা ঠিক ঠিক জায়গায় যাতে বসে সেদিকে আমাদেরকে কি করতে হবে, নজর দিতে হবে। শিক্ষকের সযত্ন হস্তক্ষেপ ছাড়া এই ব্যাপারটি সহজে হওয়া সম্ভব নয়। অর্থাৎ শিক্ষক মহাশয়ের সযত্নে হস্তক্ষেপ ছাড়া শিক্ষক মহাশয় চাইলে কিন্তু সবগুলা জিনিস খুব ভালো করে তাদেরকে শেখাতে পারবেন। আর শিক্ষক মহাশয় ছাড়া কিন্তু সেই জিনিসগুলা তাদেরকে কেউ শেখাতে পারবে না। ঠিক আছে? তো এবার চলুন আমরা কয়েকটি এমসিকিউ দেখে নেই। এই যে টপিক নিয়ে আজকে ডিসকাস করলাম, তো এই টপিক থেকে আজকে বেশ কয়েকটি এমসিকিউ আপনাদের জন্য আমরা প্রোভাইড করেছি। কয়েকটি এমসিকিউ রয়েছে, জাস্ট আপনারা কতটুকু বুঝলেন আপনারা নিজেদের অ্যানালাইসিস মতো এই এমসিকিউগুলো আপনারা আনসার করবেন। তো এই প্রত্যেকটি এমসিকিউ আমরা আপনাদের দেখিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা এমসিকিউর কারেক্ট আনসার কী হয় সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে সঙ্গে আপনারা কমেন্ট করে যান। তার ফলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের কতটি প্রশ্নের আনসার কারেক্ট হলো। তো চলুন দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নের কারেক্ট আনসার কী হবে। ভাষা শিক্ষাদান ও ভাষা শিক্ষণের জন্য যে নৈপুণ্য দরকার তা হলো কথা শুনে বোঝা, লিখিত রূপ পড়তে পারা, লিখিত রূপ প্রকাশ করতে পারা, না উপরের সবগুলি। ভাষা শিক্ষাদান ও ভাষা শিক্ষণের জন্য যে নৈপুণ্য দরকার রয়েছে তা হলো ভাষা শিক্ষাদান ও ভাষা শিক্ষণের জন্য যে নৈপুণ্য দরকার তা হলো তা কি? এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স আপনারা ঠিক এইভাবে যে ক্লাসটা দেখছেন এইভাবে আমরা প্রত্যেকটা কোর্স আমরা এই চ্যানেলে কমপ্লিট করব। সুতরাং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ক্লাস আপনি খুব সঙ্গে সঙ্গে পেয়ে যান। যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু আমাদের ক্লাস আপনি দেখতে পাবেন না, আপনার মোবাইলে শো হবে না। সুতরাং এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখবেন। ঠিক আছে? আর বিশেষ যদি জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে জয়েন হয়ে যাবেন। এখানে আপনারা ফ্রি পিডিএফ অনেকটা আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 1 আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। কী হলো ভাই? কমেন্ট করছেন না কেন ভাই? আরে ভাই বহুত বড় ভাই। ভাষা শিক্ষাদান ও ভাষা শিক্ষণের জন্য যে নৈপুণ্য দরকার সেটা কথা শুনে বুঝতে হবে, লিখিত রূপকে পড়তে হবে, লিখিত রূপ প্রকাশ করে ভাষা শিক্ষাদান এবং ভাষা শিক্ষণের জন্য এই তিনটাই কিন্তু প্রয়োজন, একটি ছাড়া কিন্তু আরেকটি সম্ভব নয়। নেক্সট, ভাষা দক্ষতার 4টি স্তর কি? আমরা ক্লাসের মধ্যে কিন্তু বলেছি ভাষা দক্ষতার 4টি স্তর। প্রত্যেকটা প্রশ্নই আমরা ডিসকাস করব আজকের এই ক্লাসের ভিত্তিতে। যতটা ক্লাস আমরা কমপ্লিট করেছি আজ এই মুহূর্তে যতটুকু পড়েছি তার ভিত্তিতে কিন্তু আজকের এমসিকিউগুলি। ভাষা দক্ষতার 4টি স্তর হলো শোনা, বলা, পড়া ও লেখা। শোনা, বলা, লেখা, আবৃত্তি করা। লেখা, দেখা, শোনা, বলা, লেখা কোনোটাই নয়। তো কোয়েশ্চন নাম্বার 2 এর কারেক্ট আনসার কি হবে? কি হলো? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। দেখুন আমরা আগে বলেছিলাম প্রথমে কি আসবে? প্রথমে আসবে শ্রবণ, তারপর আসবে কথন, তারপর আসবে শ্রবণ, কথন, তারপর আসবে কি পঠন, তারপর আসবে লিখন। প্রশ্নে যদি এইভাবে থাকতো অপশনে যে শ্রবণ, কথন, পঠন, লিখন তাহলে এটাও কিন্তু কারেক্ট আনসার হতো। কিন্তু অপশনে যেহেতু শ্রবণ, কথন, পঠন, লিখন নেই, তার অন্য একটা ভাষায় সেটাকে দিয়েছে, মানে সেম মিনিংটা সেমই। শোনা, বলা, পড়া এবং লেখা। শ্রবণ মানে শোনা, কথন মানে বলা, পঠন মানে পড়া, লিখন মানে লেখা। সুতরাং অপশন নাম্বার 1 যারা দিয়েছেন 100% কারেক্ট ভাই, আপনাদেরকে ধন্যবাদ। তারপর দেখানো যাক ভাষা দক্ষতায় শোনা এবং বলার মধ্য দিয়ে ভাষার যে রূপটি প্রকাশ পায়। ভাষা দক্ষতায় শোনা এবং বলার মধ্য দিয়ে ভাষার কোন রূপটা প্রকাশ পায়? ভাষার ধ্বনিময় রূপ, ভাষার দৃষ্টি নির্ভর রূপ, ভাষার ধ্বনিময় দৃষ্টি নির্ভর রূপ, না কোনোটি নয়। তো কোয়েশ্চন নাম্বার 3 কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চন নাম্বার 3 কি হবে বলুন তো? কারেক্ট আনসার কি হবে? ভাষা দক্ষতা শোনা এবং বলা। ভাষা দক্ষতায় আমি শুনবো এবং বলবো। শুনবো এবং বলতে গেলে আমার ভাষার যেটা ধ্বনি, ধ্বনিগত রূপটা প্রকাশ পাবে। অর্থাৎ কোন ধ্বনিতে সেটা বলা হয়েছে, ধ্বনিটা যদি আমি বুঝতে পারি তাহলে এই ধ্বনিতে আমি বলতে পারবো এবং ওই ধ্বনিটার মিনিং ওটাও আমি বুঝতে পারবো। সুতরাং ভাষার ধ্বনিময় রূপ এই ক্ষেত্রে কারেক্ট আনসার। কোনো কিছু জানতে হলে কি করতে হবে? এইমাত্র আমরা কনসেপ্টের ক্লাসে ডিসকাস করেছি ভাই। প্রথমে পড়তে হয়, লিখতে হয়, প্রথমে শুনতে হয়, জানতে ও পড়তে হয়।
কোনো কিছু জানতে হলে কি করতে হবে? বহুত বড়িয়া কোয়েশ্চন এমসিকিউ ভাই, ফাটাফাটি কোয়েশ্চন দিয়েছে। কোনো কিছু জানতে হলে কি করতে হবে? কোয়েশ্চন নাম্বার 4 কারেক্ট আনসার খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই। কোনো কিছু জানতে হলে প্রথমে কি করতে হবে? প্রথমে শুনতে হবে। কোনো কিছু জানতে হলে প্রথমে কি করতে হবে? শুনতে হবে। নেক্সট, বক্তা ও শ্রোতার মধ্যে ভাবের আদান প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কথনের, পঠনের, শ্রবণের না সবগুলি? বক্তা এবং শ্রোতা এই দুজনের মধ্যে যদি ভাবের আদান প্রদান হয়, তো এই ভাবের আদান প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কার রয়েছে? কথনের, পঠনের, শ্রবণের না সবগুলি? বক্তা এবং শ্রোতার মধ্যে ভাবের আদান প্রদানের ক্ষেত্রে গুরুত্ব কার বেশি? এখানে কারেক্ট আনসার হবে শ্রবণের। ঠিক আছে, আমি যদি বক্তার কথা যদি শুনতে পারি, তাহলেই না আমি তার ভাবের আদান প্রদান করব, আমি তাকে রিপ্লাই দিতে পারবো। ধরে নিন আপনি এখানে রয়েছেন, আমি এখানে রয়েছি, আপনি কি বলছেন সেটা যদি আমি শুনি, যদি আমি শুনতে পাই, আমি এখানে বসে আছি, যদি আমি শুনতে পাই, তাহলেই না আমি আপনার কথা রিপ্লাই দিব, আপনার ভাবের আদান প্রদান আমি করব। আর আপনার কথাটা যদি আমার কান পর্যন্ত নাই বা পৌঁছালো, তাহলে আমি আপনার কথা রিপ্লাই কি করে দেব? তো বক্তা এবং শ্রোতার মধ্যে ভাবের আদান প্রদানের ক্ষেত্রে শ্রবণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের শ্রবণ ক্ষমতার একটা বৈশিষ্ট্য হলো সীমাবদ্ধতা, গতিশীলতা, অসীমতা না সবগুলি? শ্রবণ ক্ষমতার বৈশিষ্ট্য হচ্ছে সীমাবদ্ধতা। যখন কোনো শ্রোতাকে কোনো কিছু শুনতে বাধ্য করা হয়, যখন কোনো শ্রোতাকে কিছু শুনতে বাধ্য করা হয়, সেটা কি সকর্ণের শ্রবণ, স্বতঃস্ফূর্ত শ্রবণ, বাধ্যতামূলক শ্রবণ, বর্ণনা মারফত শ্রবণ? ধরেন আপনি একটা জিনিস শুনতে চাচ্ছেন না, আপনি একটা জিনিস শুনতে চাচ্ছেন না, কিন্তু আপনাকে জবরদস্তি না আপনাকে ওই জিনিসটা শুনতে হবে, আপনাকে শোনার জন্য সেটা বাধ্য করেছে কেউ। ঠিক আছে, এরকম হয়েছে, আপনি একটা কথা শুনে যান ভাই, না না আমি এখন শুনবো না, আমার এখন সময় নেই, আরে ভাই শুনে যান, আপনাকে শুনতেই হবে। এই যে আপনাকে ওই যে কথাটা শোনাচ্ছে, ওটা কি ধরনের শ্রবণ, আপনি কি ধরনের শ্রবণ করছেন? সকর্ণের শ্রবণ, স্বতঃস্ফূর্ত শ্রবণ, বাধ্যতামূলক শ্রবণ না বর্ণনা মারফত শ্রবণ? কোয়েশ্চন নাম্বার 7 কারেক্ট আনসার ক খ গ ঘ। কমেন্ট বক্সে তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসার পিন করুন ভাই, তাড়াতাড়ি কি হবে কারেক্ট আনসার। দেখি না ভাই কতজনের কারেক্ট আনসার শুধু আসছে, কি হলো ভাই আপনারা কারেক্ট আনসার দিতে পারছেন না, তার মধ্যে আপনাদের দুর্বলতা রয়েছে। আপনারা কেন নিজেদের দুর্বলতার প্রকাশ করেন? আপনি আপনি বলুন না যে স্যার আমি 30 এর মধ্যে 30 পাবো, নিজেদের মধ্যে কনফিডেন্স লেভেলটা হাই রাখুন না কেন? আমি আপনার জন্য রয়েছি, প্রত্যেকটা ক্লাস নিয়ে প্রত্যেকটা কনসেপ্ট এইভাবে বুঝিয়ে দেবো, এবং আমরা মক টেস্ট চালু করবো কিছুদিনের মাধ্যমে। আপনারা মক টেস্ট পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, মক টেস্ট হচ্ছে, মক টেস্টে জয়েন হয়ে যেতে পারেন আপনারা। মক টেস্ট দিলে আপনারা নিজেরা নিজে বুঝতে পারবেন কত পেলেন কত না। ঠিক আছে, কনফিডেন্স লেভেল হাই করুন, তো দুর্বল মনে কী হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন। বহুত বড়িয়া বহুত বড়িয়া বহুত বড়িয়া। যখন কোনো শ্রোতাকে কোনো কিছু শুনতে বাধ্য করা হয়, তখন সেটা কি হয়? বাধ্যতামূলক শ্রবণ। কার্যকরী শ্রবণের একটি শর্ত হলো, তো কার্যকরী শ্রবণের একটি শর্ত কি? মনোযোগ, প্রেষণা, বুদ্ধি না সবগুলি? কোয়েশ্চন নাম্বার 8। কার্যকরী শ্রবণ মানে খুব ভালো করে যদি আমরা শ্রবণ করি, তাহলে কি করে শ্রবণ করতে হবে? মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, মনোযোগ দিয়ে যেটা শ্রবণ করব সেটা আমাদের কার্যকরী হবে। শ্রবণের ক্ষেত্রে পুনরাবৃত্তি কথাটির অর্থ কি? একবার শোনা, বারবার শোনা, তিনবার শোনা, কোনোটাই নয়। শ্রবণের ক্ষেত্রে পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি কথাটির অর্থ কি শ্রবণের ক্ষেত্রে? এটা কারেক্ট আনসার হচ্ছে বারবার শোনা। শ্রবণের ক্ষেত্রে পুনরাবৃত্তি কথাটির অর্থ হচ্ছে কি? বারবার শোনা। নেক্সট, শ্রবণ, কথন, পঠন, লিখন এই 4 প্রকার দক্ষতার মধ্যে কথনকে রাখা হয়েছে প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে না চতুর্থ স্থানে? আরে ভাই বড়িয়া কোয়েশ্চন ভাই, কি বলছেন ভাই, কোয়েশ্চনটা বড়িয়া ফাটাফাটি কোয়েশ্চন ভাই। শ্রবণ, কথন, পঠন, লিখন এই 4 প্রকার দক্ষতার মধ্যে কথনকে রাখা হয়েছে, এখানে যদি আপনি সিকোয়েন্স দেখেন, এই যদি সিরিয়াল দেখেন, তখন কি শ্রবণ, পঠন, কথন, লিখন, এখানে যদি আপনি দেখেন তাহলে এটা তৃতীয় স্থানে আছে, আপনি তৃতীয় স্থানে আনসার দেবেন, কিন্তু সেটা ভুল হবে। অ্যাকচুয়াল আপনি সিকোয়েন্সটা মনে রাখবেন LSRW, এটা আপনি সিকোয়েন্সটা মনে রাখবেন LSRW: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। শ্রবণ, কথন,
পঠন লিখন। তো এখানে আমরা বলেছি কথন, তো কথন কয় নম্বরে রয়েছে? 2 নম্বর, দ্বিতীয় স্থানে। পঠন পঠন তৃতীয় স্থানে, আর লিখন একদম লাস্ট স্টেজে বা 4 নম্বরে রয়েছে, আর শ্রবণ তো একদম প্রথমে রয়েছে বা 1 নম্বর প্রথম স্থানে রয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলেন। তো আজকে এই ছিল আমাদের ক্লাসটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। পরবর্তী ক্লাসে অন্য একটা টপিক নিয়ে এই ধরনের অন্য একটা ক্লাস আপনাদের প্রোভাইড করার চেষ্টা করব। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আমি আগে বলিনি ক্লাসের পূর্বে, কারণ আপনাদের মনোযোগটা নষ্ট হয়ে যেত, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা প্রত্যেকজনে একটি করে শেয়ার করবেন। সেটা আমাদের রিকোয়েস্ট থাকলো, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এখনই আপনাদের বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করুন, যাতে করে সবাই ক্লাসটা খুব ভালো করে দেখতে পারে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার অন্য একটা টপিক নিয়ে কথা বলবো। ভালো থাকবেন। জয় হিন্দ।